In progress. Press. Press. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আজকে আসলে মূলত আমরা ওয়ালাইকুম আসসালাম। যে 9টায় ভাইয়া জয়েন করবে, মাহবুব ভাইয়া। আসলে প্রথম তো এই জন্য হয়তো আমাদের টেকনিক্যাল একটু সমস্যা হচ্ছে। সবাই কি সুন্দরভাবে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দেখ, আলহামদুলিল্লাহ। আমাদের সালাম আলাইকুম। রোহিত ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাই না? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখছে। যাক। কই আছে মামু ভাই কই? ব্যস্ত? মাহবুব ভাই জয়েন করবে ইনশাল্লাহ। কথা বলছি মনে আছে? এটা বলছে না? ফ্যান লাগবে না? ওই যে জানা একটু কষ্ট হবে বন্ধ আর এখানে মশা আছে নাকি? দিদারুজ্জামান ভাই কেমন আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? এই তো। আলহামদুলিল্লাহ।
সুন্দরভাবে কি শোনা যাচ্ছে প্লাস দেখা যাচ্ছে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সুনীল আসসালাম। ভাই, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি জি। এই গাড়িতে যাচ্ছেন কোথায় জানি? কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ, গাড়ির মধ্যে। হুম, আমরা সবাই একটু একজন একজন করে একটু পরিচয় দিলে ভালো হয়। জি জি জি। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল ইসলাম হামিম গ্রুপ থেকে আসি। হামিম গ্রুপের অ্যাকাউন্টে আছি। রাশিদ ভাই ভালো আছেন? জি। হ্যাঁ, ভাইয়া জয়েন করতেছে। ভাইয়া গ্রুপে মেসেজ দিছে। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ভয়েস শোনা জি, যাচ্ছে, আপনার ক্লিয়ার কথা শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি ক্লিয়ার। জি জি। আমাদের অলরেডি একজন পার্টিসিপেট অংশগ্রহণ করেছে। আশা করতেছি ভাইয়া গ্রুপে জয়েন মেসেজ দিয়েছে, হয়তো বা 2-4 মিনিটের ভিতরে জয়েন করবে। শহীদ ভাই কোথায় আছেন? আমি ফ্যাশন ক্লাব গ্রুপে আছি, সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্সে। যাক আলহামদুলিল্লাহ, আমি আছি ক্রাউন সিমেন্টে, ভ্যাট এন্ড ট্যাক্স ডিপার্টমেন্টে, সিনিয়র অফিসার হিসেবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি জি, বাবু ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। মোটামুটি আমরা কয়জন জয়েন করছি? 43 জন। 43 43। ঠিক আছে, আমরা শুরু করতে পারি। আর 2-5 মিনিট দেরি করি একটু, হ্যাঁ? ঠিক 9টায় তো। আছে, একটা জাস্ট সবাই একটু পরীক্ষা পর্বটা শেষ করে আমরা তারপরে জয়েন করতে শুরু হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে আমি যদি একটু রাশেদ ভাই বলছেন, তারপর জহিরুল ইসলাম ভাই একটু পরিচয়টা দিলে ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শেয়ার দেখা যায় কিনা একটু দেখি না। হ্যাঁ ভাইয়া, একটু এ হোস্ট স্ক্রিনটা শেয়ার করে ট্রাই করি। হোস্ট হোস্ট তো আমাকে দেওয়া হয়নি মনে হচ্ছে। হোস্টটা তো আপনি হয়েছেন। এটা তো হ্যাঁ, লেখা আছে যে হোস্ট ছাড়া তো শেয়ার করা যাবে না। আচ্ছা, তাহলে হোস্ট কি অ্যাড করতে হবে না সিটিং এ ভাইয়া? ও হোস্ট করে দিলেও হবে ভাইয়া। পোস্ট হোস্ট, করে দেন। ও হোস্ট করে দেন, তাহলে শেয়ার করতে পারবেন। হোস্ট হোস্ট ছাড়া আপনি শেয়ার অপশনে গিয়ে আপনি চাইলে শেয়ার অপশনে গিয়ে ওইখানে ক্লিক করলেই পাবেন মাল্টিপল পারসন ক্যান শেয়ার সিমultaneously। ওইখানে একটা অপশন আছে দেখেন, না, শেয়ার অপশনে। ওনার নামের পাশে ডান সাইডে ওই যে যেখানে ভিডিওর একটা অপশন, ওইখানে 3টা ডট উঠতেছে, ওইখানে ক্লিক করে দেখেন যে কো হোস্টের অপশন আছে। আচ্ছা, মেক হোস্ট মেবি এই জায়গায়। কি
ভাইয়া কো-হোস্ট করে দিয়েছি। হ্যাঁ, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। আপনার দেখা যাচ্ছে কিনা একটু সবাই একটু বলেন, হ্যাঁ? জি, দেখতে পাচ্ছি। দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না? মাহবুব ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা ওই ল্যাপটপ নাই তো, আমরা মোবাইল থেকেই করতেছি। হ্যাঁ ভাইয়া, পার্টিসিপেট অলরেডি 49 জন জয়েন করছে। পার্টিসিপেট তো আরো বেশি হওয়ার কথা, যতগুলো ইন্টারেস্টেড হয়েছিল। হবে, সামনে সামনে আরো হবে। দেখা যাচ্ছে না? কি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা আহ ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার্থী কয়জন আছি? সালামু আলাইকুম। জি, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই না? জি ভাই। আমিও আছি, আমিও আছি। আচ্ছা আচ্ছা, ভ্যাট হ্যাঁ, কনসালটেন্ট যারা আমিও আছে না? আমিও আছি ভাই। আমিও আচ্ছা আছি। আচ্ছা, আমরা ভ্যাট কনসালটেন্ট যারা আছেন, যেটা হলো যে আমার মানে আমি যতটুকু শিখছি এক কথায়, সেক্ষেত্রে ম্যাথমেটিক্যালি যে টার্ম গুলো, হ্যাঁ। তো যেটা করাচ্ছি বা যেটা আমরা শেয়ার করব এখন, সবাই মিলে শেয়ার করব আসলে এখানে। আমাকে এত মানে জানি যে এরকম মনে করার দরকার নেই। হুম। তো এখানে যারা আছি, এই যে সুমন ভাই আছে, উনি অনেক ভালো জানে। তো এখানে আমরা যারা আছি, এখানে জাস্ট শুধু গ্রুপ স্টাডি করব আমরা, ঠিক আছে? গ্রুপ স্টাডি হিসাবে যেটা একজন মেন্টর হওয়ার দরকার, সেখানে আমি সেটা করছি। তো সেখানে হলো যে যারা জানবেন ভালো, তারা অবশ্যই শেয়ার করবেন কোনো কিছু, ধরেন যে আমার কিছু গ্যাপ থাকতে পারে, হ্যাঁ। তো গ্যাপগুলোতে যদি আমি বলতে ভুলে যাই বা যদি না বলি, তো সেখানে আপনিও ইন্টারফেয়ার করবেন যে ভাইয়া এটা মনে হয় এখানে আরেকটু বললে মনে হয় ভালো হয়, হ্যাঁ। তাহলে সবাই কিন্তু জানতে পারবে এই জিনিসগুলো, ঠিক আছে? আমরা কিন্তু শিখতে আসছি এখানে, এখানে কোনো আমরা ওই যে মানে মাস্টারি করার জন্য বা ইয়ে করার জন্য নয়। তো এখানে আমরা শিখবো, সবাই মিলে শিখবো ভ্যাটটা। আর যারা ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার্থী আছি আমরা, তো সেক্ষেত্রে আমরা আলাদা করে একটা সুন্দর করে একটা করবো, সেটা হলো ম্যাথমেটিক্স। এটা যেটা 9.1 গুলো যেটা আমরা ওয়ার্কশপ করবো, এখানে অনেকগুলো শিখবেন, এখানে অনেক ম্যাথমেটিক্যালি শিখে ফেলবেন। 20টা প্রতিষ্ঠানে বা 22টা প্রতিষ্ঠানে যদি আমি ম্যাথমেটিক্যালি টার্মগুলো আমরা শিখাই, সেখানে কিন্তু আমরা অনেক শিখে যাবো ম্যাথমেটিক্স, ঠিক আছে? আর আরো যেগুলো ম্যাথমেটিক আছে, সেটাও আমার আছে যে একটা আমরা আরো ক্লাস করাবো, এটা যে ম্যাথমেটিক্স, একদম ম্যাথমেটিক্স এর ক্লাস করাবো, ঠিক আছে? তো ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া ভ্যাট কনসালটেন্ট কখনোই সম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ম্যাথমেটিক্যাল টার্ম ছাড়া যদি পরীক্ষা দিতে যান, তাহলে এটা ভুল করবেন। কারণ এই যাবৎ পর্যন্ত যত পরীক্ষা হয়েছে ম্যাথমেটিক্স, আপনার 35 থেকে 40 মার্কে কিন্তু ম্যাথমেটিক্স ছিল, হ্যাঁ। তো ওইখানে আপনার ধরেন যে ম্যাথমেটিক্স যদি আপনি 40 যদি পেয়ে যান, আর 10 মার্ক কিন্তু থিওরিটিক্যাল কিন্তু পাওয়া কিন্তু ব্যাপারই নয়, ঠিক আছে? আর এমসিকিউ যে ব্যাপারগুলো, সেটা হলো যে এমসিকিউটা সম্পূর্ণই নিজের আয়ত্তে রাখতে হবে এটা, হ্যাঁ। আর এমসিকিউ যেগুলো অনেকগুলো বই বের হয়েছে, তো ওইগুলোর সাথে বইয়ে পড়তে হবে। শুধু ওই এমসিকিউ পড়ে গেলে আপনি কিন্তু পাবেন না ওইখানে। তো আমরা এমসিকিউ প্রায় এর বইটা প্রায় লাস্টের দিকে আমরা শেষ করে ফেলছি, হ্যাঁ। আমরা কিন্তু যে গ্রুপটা করছিলাম, তো আমরা এখানে কিন্তু সাকসেস। এখানে কিন্তু মিনিমাম 25-30 জন কিন্তু পরীক্ষা রেগুলার দিত এবং ভালোও করতো অনেকেই। তো ওইখানে বই না পড়লে কখনোই হবে না। আমি কিন্তু বই থেকে অনেক কোশ্চেন করতাম, বই থেকে ঘেটে কোশ্চেন করতাম। আমার বই আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে ইনশাল্লাহ মানে বই দাগায় দাগায় একদম এই আবু সুফিয়ানের বইটা একদম দাগায় দাগায় আমি পড়ছি, হ্যাঁ। তো এখানে আমার অনেক সুবিধা হয় যে শুধু পরীক্ষার জন্যই না, তো এখানে যে পড়তে গিয়ে এমসিকিউ গুলা পড়তে গিয়ে কিন্তু আরো অনেক ডাটা শিখে ফেলছি। তো কাজে পরীক্ষার জন্যই যে আমাদের করতে হবে এরকম না, আমাকে শিখতে ভ্যাটে যেহেতু জবে মানে আসি আমরা, সেক্ষেত্রে কিন্তু মানে ভ্যাটটা জানতে হবে, এটা হলো সবচেয়ে বড় জিনিস। যেটা রোব স্যারেরও কথা, যে আপনাকে ভ্যাট কনসালটেন্ট পাস করে যে আপনাকে চাকরি করতে হবে এরকম কিন্তু নয়, হ্যাঁ।
তো এখানে আপনাকে যদি অথরিটি যদি আপনাকে যদি পারমিশন দিয়ে দেয় বা অনুমতি দিয়ে দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি সব জায়গায় যেতে পারবেন, কোনো সমস্যা নেই, যেটা আমি করতেছি এখন। তো ব্যাট কনসালটেন্ট যে হতে হবে এরকম না। তো তারপরেও চেষ্টা, যে একটা আমরা যেহেতু একটা পড়াশোনা করতেছি বা একটা চেষ্টা, এটার উপরে কিন্তু আপনি ভ্যাট কনসালটেন্ট যারা পরীক্ষার্থী আছেন তারা কিন্তু চেষ্টা যারা করতেছেন, তারা পাশ করাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা অনেক কিছু শিখবেন আপনি। এইটার চেষ্টাই, যে একটা পরীক্ষা দিব সেটার জন্য আমাকে পড়তে হচ্ছে বা জানতে হচ্ছে, হ্যাঁ। এই জন্য এটার জন্য সবার জন্য সুবিধা। তো যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই এমসিকিউটা ইয়ে করেন। এমসিকিউ আমরা দেখি, আমরা মডেল টেস্ট আরো ইয়া করবো, হ্যাঁ। তো এখানে যেহেতু আমরা ভ্যাট সলিউশনের সবাই একটা ইয়ে চলে আসছি, তো আমার একটা টার্গেটও ছিল যে এখান থেকে নিয়ে আমরা একটা ভ্যাট সলিউশন, আমার গ্রুপটা অনেক আগে খোলা, 22 সালে আমি আমার টার্গেট ছিল এটা ভ্যাট সলিউশন করে আমরা একটা ইয়া করবো, তখন থেকেই আমার টার্গেট। তো আল্লাহর রহমতে ভ্যাট সলিউশনে যে আমরা যেটা করতেছি এটাতে কিন্তু আমি মোটামুটি লোকজন ইয়ে হয়ে গেছে। তো আমরা এখন শুরু করবো, সেটা হলো যে ভ্যাট কনসালটেন্টের উপরে একটু আমরা ফোকাস করব বেশি, হ্যাঁ। তো আরো একটা আমার সেটা হলো যে আমার একটা আরো একটা টেন্ডেন্সি হলো যে যারা নতুন এক্সিকিউটিভ হিসেবে যারা মানে ইয়া আছে, যারা চাকরিতে ঢুকছে এক্সিকিউটিভ একদম, হ্যাঁ, বা প্রতিষ্ঠান ঢোকার পরে কোনো ভ্যাটের কাজ শেখার কোনো সুযোগ পাচ্ছেন না, অনেক প্রতিষ্ঠান, আমার আমার প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ অনেক আছে। তো এরকম আমি অনেক অফিসারের কাছ থেকেও আমি মানে জানতে পারছি যে কাজ করতেছে, ওই যে চালান লিখতেছে, বাট অন্যান্য কাজগুলো যে আছে এগুলো সে শিখতে পারতেছে না, এটার সাথে সময় হচ্ছে না বা বসে শিখাচ্ছে না, বসেরা কোনো ইয়া দিচ্ছে না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ওয়ার্কশপ হলো যে আমি আরো এখান থেকে আমরা যারা ভালো জানে তাদেরকেও নিব যদি ইয়া থাকে। তো আমাদের ইচ্ছা হলো যে যারা নতুন একদম এক্সিকিউটিভ তাদেরকে নিয়ে আমরা একটা মানে ইয়ে করব, যে গ্রুপ করে ফ্রি, একদম ফ্রি, শুধু ওই আপনার যে জুমের যে আমাদের খরচটা, এটা স্যাম্পল খরচ। তো একদম ফ্রি ইয়া করব শেখানোর জন্য, যারা থাকবে, যারা মানে আগ্রহ দেখাবে, তাদেরকে নিয়ে আমরা একটা ইয়ে করব, ওয়ার্কশপ করব, একদম ভ্যাটের A to Z শিখাবো, যেটা আমরা জানি বা শিখছি, আমি যেটা কাজ করি, হ্যাঁ, একদম A to Z। সে যেন মানে চাকরি লেভেলে যেন অন্য কোথাও পরীক্ষা টরীক্ষা দিলে যেন সে অন্য জায়গায় যেতে পারে, এরকম একটা গড়ে তুলবো আমরা, এটাই টার্গেট। তো এখন মোটামুটি আমরা এখন যেটা এখানে শুরু করব সেটা হলো যে 9.1 নিয়ে, হ্যাঁ। 9.1 নিয়ে অনেকের কনফিউশন থাকে বা ইয়া থাকে। 9.1 শেষ হলে আমরা আমার যেগুলা ইয়া আছে, আমার প্রতিষ্ঠান অনেক 4.3 আছে, হ্যাঁ। তো 4.3টা নিয়েও আমরা ওয়ার্কশপ করব। এটা শেষ করার পরে আমরা 4.3 নিয়ে ইয়ে করব, মানে প্রত্যেকটা মানে যতগুলা প্রতিষ্ঠান আমার আছে যেগুলো আমি করে আসছি, হ্যাঁ, যেমন ডায়াপার, ন্যাপকিন, এই হ্যান্ড ওয়াশ, তারপর আপনার কন্ডেন্স মিল্ক, আর তারপর মাক্স গুঁড়া, এই যে গুঁড়া দুধ যেগুলো আছে, হ্যাঁ, তারপর সয়াবিন তেল, পাম অয়েল, হ্যাঁ, আটা ময়দা সুজি, পানি, তো এগুলো আমি মানে সব জানি। তো তারপর চা পাতা, হ্যাঁ, ক্যান্ডি, তারপরে আপনার এই চানাচুর, তো এগুলা যদি 4.3 যদি আমরা মোটামুটি কয়েকটা যদি আমরা করতে পারি তাহলে আপনি অনেক শিখে যাবেন 4.3টাও কেমন করে হয়। তো একটা কোশ্চেন ছিল যে ভ্যাট কনসালটেন্ট পরীক্ষার জন্য কোন বইটা আপনারা করতেছেন, মানে পড়াচ্ছেন বা আপনারা বই, নিজেরা পড়তেছেন? ভাই আমরা আবু সুফিয়ান স্যারের বই বইটা বই না রোপ স্যারের বইটা? শোনেন, ভ্যাট কনসালটেন্টের পরীক্ষায় কিন্তু আমি রোপ স্যারের বই কিন্তু ভ্যাট কনসালটেন্টের জন্য মানে ইয়ে নয়, বুঝছেন, এটা কিন্তু আপনার পুরা বই কিন্তু আপনাকে পড়তে হবে, হ্যাঁ। আর আবু সুফিয়ানের যেটা বই বের করছে সেটা আপনি হেল্পফুল, মানে এটাতে আপনি নিয়ে আপনি দেখতে পারবেন, যে এটাতে নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। যে আবু সুফিয়ান বই পড়লে যে আপনি সব পাবেন এরকম কিন্তু নয়, কিন্তু আপনার হেল্পফুল যে কিভাবে কোশ্চেন গুলো হয়, কিভাবে কোশ্চেন গুলো মানে ইয়ে অ্যান্সার করতে হবে, উনি সবগুলো ওগুলো ভাবে করে দেওয়া আছে বইটাতে, হ্যাঁ। তো আর এমসিকিউ এর জন্য শুধু আবু সুফিয়ানের ওই যে এমসিকিউ বই বের করছে, খুবই অল্প এমসিকিউ দিছে, কিন্তু গুরুত্বপূর্ণ গুলো দিছে, কিন্তু বাট খুবই অল্প। তো কাজে আপনি বই পড়ে আপনাকে এমসিকিউ গুলো আয়ত্ত করতে হবে, এটা কিন্তু মাস্ট বি, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় আপনি পড়বেন, পড়ে আপনি যাই দেখবেন যে ওই যদি আবু সিয়াম বই থাকে তাহলে ওনার বইতে গিয়ে আপনি দেখলেন যে আপনি পারতেছেন কিনা, যে এমসিকিউ গুলো আপনি পারতেছেন কিনা, বই পড়ে গিয়ে ওখানে আপনি ট্রাই করবেন, ঠিক আছে। তবে বই পড়লে আপনি ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস থাকে সেগুলা আমরা দেখি, যদি বাই সময় যদি হয় তাহলে আমরা পারি, হ্যাঁ, এগুলো জিনিস আমি এই যে আমরা যারা গ্রুপ করছিলাম, আমরা ভ্যাট কনসালটেন্টের গ্রুপটা এখনো আছে, এখানে অনেকেই অ্যাক্টিভ। সেখানে মজা পাই যে সবাইকে যে আমরা গ্রুপ স্টাডি কলও করছি আমরা, যে এমসিকিউ কিভাবে হবে, এমসিকিউ গুলো কিভাবে কোনগুলো ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ। তো এগুলো আমরা আলোচনাও করছি। তো ওটা আবু সুফিয়ান স্যারের বইটা হেল্পফুল আছে, ওইটা আপনি নিতে পারেন,
এই নতুন একটা বই বের করছে, ওখানে অনেক ম্যাথমেটিক্স দিছে, হ্যাঁ, ম্যাথমেটিক্স অনেক দেওয়া আছে। তো ম্যাথমেটিক্স টার্ম গুলো আপনাকে আগে শিখতে হবে ঠিক মতো, হ্যাঁ, যে আপনি বই দেখলেই যে পারবেন এরকম, যারা ভালো না হলে কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু পারবে না। অনেক কিন্তু ভিতরে ভিতরে অনেক জিনিস দেওয়া থাকে, সেই জিনিসগুলো অনেকে বোঝে না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো এগুলা বই পড়ে আমি বলতে যেটা, ম্যাথমেটিক্যাল সেটা কি বই যেটা পড়ে আমি এমসিকিউ দেখার কথা বলতেছেন, সেটা কি রোপ স্যারের বই পড়ে তারপরে মানে আবু সুফিয়ান স্যারের যে কোনো ওইটা পড়ার? যে কোনো বই, যে কোনো আবু সুফিয়ান স্যারের যদি আপনার আইনে বই থাকে না, ভেটার আইনে যেটা বই আছে, হ্যাঁ, হ্যাঁ। ওইটা আপনি পড়বেন, ওইটা আপনার আইন এবং বিধি, হ্যাঁ, দুটাই পড়বেন, অধ্যায় অধ্যায় করে পড়বেন। আপনি নিজে দাগা দাগা পড়বেন যে কোন এমসিকিউ হতে পারে, এভাবে আয়ত্ত করে নিতে পারলে এমসিকিউ কিন্তু সেভাবে পারবেন। আয়ত্ত যদি না করেন তাহলে কিন্তু আপনি পারবেন না। এটা হলো সিস্টেম। আমরা তো ওই যে ছোটবেলায় যে আমরা যে এমসিকিউ করে আসছি এসএসসি লেভেলে, তখন কিন্তু আমরা ওইভাবেই কিন্তু আমরা বই দাগায় দাগায় পড়ে আসছি, ঠিক আছে? জি জি। তো তো সেই লেভেলে ওটা পড়তে হবে, না পড়লে আপনি শুধু ওখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস থাকে, ধরেন যে 40টা আপনার ইয়া থেকে আসবে, 40টা এমসিকিউ, তাই না? তো 40টা এমসিকিউর জন্য আপনাকে ভ্যাটে যে ইম্পর্টেন্ট, আপনি তো বুঝবেন যে ভ্যাট যদি জানেন বা পড়েন তাহলে কিন্তু বুঝবেন যে কোন মানে সিস্টেম গুলো মানে ইয়াগুলো হতে পারে, এমসিকিউ গুলো হতে পারে। তো এই জন্য এগুলো বই পড়লে, আপনি বই থেকে যদি কনফিউজ করে অন্য জায়গা থেকে কোশ্চেন দেয়, আপনি পেরে যাবেন। এটা হলো সিস্টেম। তো আমরা বই প্রায় শেষের দিকে ইয়া করে ফেলছি। আমরা আবার এমসিকিউ আবার 5 অধ্যায় বা এরকম করে আবার দিয়ে আবার ট্রাই করব, আমরা এভাবে শেষ করব আবার, এভাবে করার ইয়া করতেছি আমরা একদম। আমরা কিন্তু ওখানে কিন্তু এই গ্রুপ স্টাডিটা খুব ভালো হয়েছে, সবাই হেল্পফুল ওইখানে, সবাই ইয়ে করে। লাস্ট পরীক্ষাটা আমি নেই, যে 7 দিনের একটা ইয়া দেওয়া থাকে গ্রুপ স্টাডি, সবাই কিন্তু এমসিকিউ দেয়, হ্যাঁ, ওরা এক এক স্টাডি করে, আমি ওখানে স্টাডি করি। আমি পরে লাস্ট একটা এক্সাম হয় শনিবার দিন, তখন আমি কোশ্চেনটা আমি করি। এই ভাই সিস্টেমে আমরা আপনারা যেটা আগাচ্ছি। করছেন, আপনাদের ওই চ্যাপ্টার ওয়াইজ যে এমসিকিউ গুলা করা আছে, ওইটা কি আমাদের সাথে হ্যাঁ, শেয়ার করা যায়? যে চ্যাপ্টার ওয়াইজ আপনার আমার লিঙ্কডইন যদি থাকে, লিঙ্কডইন আপনি প্রত্যেকটা দেওয়া আছে, লিঙ্কডইনে আমার প্রত্যেকটা দেওয়া আছে এমসিকিউ গুলো, ওখানে ঢুকে আপনি পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে? একদম ওপেন করে দেওয়া আছে সবগুলা, হ্যাঁ, গুগল শিটে দেওয়া আছে, এটা করতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। হ্যাঁ। তো এখন ভাই আমি, সবচেয়ে বড় কথা যে এখানে যে আমি সব জানি এরকম না, এটা কখনোই ভাববেন না যে আমি সবকিছু জানি, হ্যাঁ, যতটুকু জানি আমি শেয়ার করব, আমার নলেজটা শেয়ার করার জন্যই এটা মেন জিনিস, যে ভ্যাট সলিউশনটা আমরা ইয়া করছি, যে আমার নলেজটা শেয়ার করার জন্য। এটা আমার খুব ইচ্ছা যে সবার মাঝে আমি যতটুকু শিখছি সবার মাঝে বিলিয়ে দিবে এবং আপনাদের কাছ থেকে শিখবো আরো। আমার এটাই হলো আমার মূল লক্ষ্য। হ্যাঁ, এখানে কোনো কারো যে আমি যে মানে ইয়ে করে পড়াচ্ছি বা আমি খুব বেশি জানি, এরকম নয় কিন্তু, ঠিক আছে? আপনারা কখনোই মনে করবেন না যে ভাই অনেক বেশি জানে বা এটা জানার দরকার নেই, আপনিও জানেন, আপনি অনেক জানেন। বাট আমরা এই যে আপনারা যারা আসছেন, ধরেন যে 59-60 জন আসছি আমরা এখানে, অবশ্যই জানার আগ্রহে আসছেন আপনি, আপনার আগ্রহ আছে, মন করে, ঠিক আছে? তো কাজেই আমরা শিখবো। আপনারা এখানে যদি কেউ জানেন বেশি, অবশ্যই বলবেন যে ভাই এখানে আরো একটু বললে মানে আরো ভালো, অনেকে বুঝবে। হ্যাঁ, এটা কিন্তু করতে হবে ভাই, এটা কিন্তু অনুরোধ থাকলে সবার প্রতি, এই কাজটা করবেন, আপনার মাঝে যে জ্ঞানটা থাকবে একটু বিলিয়ে দেন, ঠিক আছে? আপনি ভ্যাট যত জ্ঞান বিলি করবেন তত শিখবেন। আর যদি আপনি চুপ মারে বসে থাকেন, অনেক বস আছে একদম চুপ, একদম মানে সব কিছু ধইরা আছে, কোনো কিছু শিখায় না কলিগদের, হ্যাঁ, আমার বস কিন্তু আমার কিন্তু সেভাবে শিখাইছে, আজ পর্যন্ত শিখাচ্ছে উনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারাও এখানে চেষ্টা করবেন। এখানে আমরা সবাই সবার বস, সমস্যা নেই, যে আমরা শিখবো এখানে। তো কাজে আমরা ধরেন যে আজকে ধরেন যে এখানে আপনার বাণিজ্যিক আমদানিকারক ফাইনাল সেটেলমেন্ট কে করছেন, একটু কেউ আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আহ, হ্যাঁ, ফাইনাল সেটেলমেন্ট কেউ করছেন এরকম কেউ আছেন কিনা এখানে? না, আমি এখন পর্যন্ত ফাইনাল সেটেল করিনি ভাইয়া। এখন পর্যন্ত কেউ করে নাই না? আচ্ছা আচ্ছা, না অনেকে করছে জানি আমি, কিন্তু বাট ফাইনাল সেটেলমেন্টটা আসলে, আচ্ছা, ফাইনাল সেটেলমেন্ট না করলে বাণিজ্যিক আমদানিকারক তো আছেন না? বাণিজ্যিক আমদানিকারক তো আছেন, বাণিজ্যিক আমদানিকারক যে ভ্যাটের কেউ কাজ করছেন? ভাইয়া করিনি। একদম থাকলে, কেউ থাকলে বলেন ভাইয়া, বললে একটু সুবিধা হয়, হ্যাঁ, আমরা শিখবো, এক কথায় আমরা শিখবো।
আচ্ছা ধরে নিলাম কেউ নাই, হ্যাঁ। তো আমরা প্রথমে জানবো, আজকে আমি আমাদের ক্লাসের টপিক ছিল যে বাণিজ্যিক আমদানিকারকের আপনার 9.1টা কিরকম হবে। হ্যাঁ, এখানে এবার নতুন নিয়ম যেটা করছে সেটা হলো বাণিজ্যিক আমদানিকারক তারা তিন ভাবে কাজ করতে পারবে। ঠিক আছে, একটা হলো প্রথমে সে বাণিজ্যিক আমদানিকারক হিসাবে সে আমাদের রেট, কিন্তু বাণিজ্যিক আমদানিকারকের রেট হলো 7.5%। হ্যাঁ, তো সে 7.5% হারে সে সেল করতে পারবে, কিন্তু অ্যাডিশনটা হতে হবে 50%-এর উপরে। অ্যাডিশনটা হতে হবে, এটা কিন্তু মূল জিনিস যে অ্যাডিশনটা কত, তার অ্যাডিশনটা হতে হবে 50%-এর উপরে। তো সেক্ষেত্রে সে 7.5% হারে সে বিক্রি করতে পারবে। এটা হলো 1 নাম্বার। আর 2 নাম্বার হলো যে নতুন যেটা করছে সেটা হলো যে ফাইনাল সেটেলমেন্ট। ফাইনাল সেটেলমেন্ট বলতে কারো যদি 50%-এর নিচে যদি অ্যাডিশন দেয়, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে যে আপনি ফাইনাল সেটেলমেন্টে চলে আসবেন। ফাইনাল সেটেলমেন্টটা কি জিনিস এটা আমরা শিখাবো। আর 3 নাম্বার হলো কেউ যদি ইচ্ছা করে, ধারা 15 অনুযায়ী কেউ যদি ইচ্ছা করে, কোনো ব্যবসায়ী বা আমদানিকারক, আমি 7.5% হারে দিব না, আমি রিয়াতি পদ্ধতিতে যাব। আর রিয়াতি পদ্ধতি মানে যারা ভ্যাটে কাজ করেন তারা সবাই জানেন যে 15% হারে তাকে সরবরাহ করতে হবে। 15% মানেই রিয়াতি পদ্ধতি সে চলে যেতে পারবে। 15% যদি হার না হয় সে রিয়াত পাবে না। তো এই 3টা আইটেমে সে কাজ করতে পারবে বাণিজ্যিক আমদানিকারক। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যেটা হলো যে প্রথমে দেখি যে আমরা 7.5% হারে সে, যেটা আমরা মানে স্বাভাবিকভাবে যেটা কাজ করে যে 50% অ্যাডিশন যদি বেশি হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা 9.1টা ওরা কিভাবে পূরণ করে। তো সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। এই যেটা আমরা এটা করি, দেখেন, যদি দেখা যায় এখানে দেখেন সমস্যা 3 নাম্বারটা। হ্যাঁ, এখানে বলা আছে যে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের হার 50%-এর অধিক হয় বাণিজ্যিক আমদানিকারক যখন আদর্শ হারে আহ এটা 15% নাকি, না 15% না, হ্যাঁ এটা 2 নাম্বার সমস্যাটা দেখেন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের হার 50%-এর অধিক হইলে আইনের 3য় তফসিলের অনুচ্ছেদ 3-এর বিধান অনুযায়ী বাণিজ্যিক আমদানিকারক সমুদ্র সরবরাহ মূল্যের উপর হ্রাসকৃত হারে অর্থাৎ ব্যবসায়ী পর্যায়ের 7.5% হারে মূসক প্রদান করে পণ্য সরবরাহ করে। ঠিক আছে, যখন আমি কি বললাম যে আপনার যদি অ্যাডিশন যদি 15% 50%-এর বেশি হয়, সেক্ষেত্রে আপনি 7.5% হারে আপনি বিক্রি করতে পারবেন। ঠিক আছে, তো এটা স্বাভাবিক নিয়ম, কিন্তু এটা বাণিজ্যিক আমদানিকারকের স্বাভাবিক নিয়মই হলো আপনার 7.5% হারে। যখন আপনি 7.5% হারে যদি কাউকে চালান দেন আপনি, হ্যাঁ, আপনি কি আপনার ভিডিএস কি কাটবে? কেউ জানেন এটা? বলতে পারবেন কেউ? জি কাটবে, ভিডিওস হ্যাঁ, কাটবে। আপনি যখন ভিডিএস কাটবে, আপনি যখন 7.5% হারে যখন দিবেন, হ্যাঁ, কত পার্সেন্ট হারে কাটবে আপনার কাছ থেকে তখন? 10% হারে। 10%। 10% হারে, গুড, এটা তো সবাই জানেন, সুন্দর। তো তখন আগে এখানে দেখেন, এখানে কিন্তু ভিডিএস এর একটা অপশন আছে, এটা মাথায় রাখেন যে আপনি যদি বাণিজ্যিক আমদানি করেন, আপনি যদি 7.5% হারে যদি আপনি চালান দেন, সেক্ষেত্রে আপনার 10% হারে ভিডিএস, যারা উচ্চ উৎপাদনকারী আছে তারা আপনার কাছ থেকে 10% হারে কাটবে। ঠিক আছে, এটা সোজা নিয়ম কিন্তু। তো ধরেন যে এই যে রাফি এন্টারপ্রাইজ একটি বাণিজ্যিক আমদানিকারক, সে ইলেকট্রিক কেটলি কিনছে, হ্যাঁ, তো স্থানীয় বাজারে সরবরাহ করে থাকে, তো আমদানি করছে। তো প্রতিষ্ঠানটি ডিসেম্বর 25-এর কর মেয়াদে মোট এই যে 12 লাখ টাকার 1000 পিস ইলেকট্রিক কেটলি আমদানি করছে। ঠিক আছে, সে আমদানি করে নিয়ে আসছে। আচ্ছা, কেউ যদি 7.5% হারে কেউ যদি সরবরাহ করে, সে কি রিয়াত পাবে কি পাবে না? পাবে না, পাবে না, না, পাবে না। পাবে না। হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন যে রিয়াত নেওয়ার মেইন পদ্ধতি হলো যে আপনাকে 15% হারে সরবরাহ করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি না ভাই এখানে। রিয়াত যদি না পাই, আর ধরেন যে আমদানি পর্যায়ে দেখেন এখানে দেওয়া আছে, আমদানি পর্যায়ে উক্ত পণ্যের উপর 15% হারে মূসক বাবদ হচ্ছে 1,80,000 টাকা। এবং এটি তো জানেন নাকি যে এখন এটি কত করছে? 7.5%। এটি, হ্যাঁ, 7.5%। বাণিজ্যিক আমদানিকারকের এটি হলো 7.5%। আর উৎপাদনকারী ক্ষেত্রে কত করছে জানেন এখন? 2%।
2%। এটা মাথায় রাখেন, এমসিকিউ 100%, এবার 100% এমসিকিউ একটা পাবেন, বুঝছেন? এমসিকিউ কিন্তু আসবে দুটার মধ্যে এক, মানে দুটা না একটা আসবেই, এটা 100% শিওর থাকেন, কারণ দুটাই পরিবর্তন হয়েছে এবার। তো তো এটা অবশ্যই অবশ্যই এমসিকিউ তে দিবে। হুম। ধরেন যে এখানে 1 মার্কস কিন্তু কমন পেয়ে গেছেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তো এটা ধরেন যে এই যে আমরা এখানে 7.5% হারে এটি দিছি আমরা 90,000 টাকা, ঠিক আছে? এইখানে আসেন। তো এই যে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজনের পরিমাণ 55%, তার মানে কি 50%-এর ঊর্ধ্বে না, যা 50%-এর অধিক। তো ফলে প্রতিষ্ঠানটা আমদানিকালে পরিশোধিত 7.5% আগাম করে চূড়ান্ত হিসাব ফাইনাল সেটেলমেন্ট হিসাবে গণ্য হবে না। এই 50%-এর অধিক হলে 7.5% হারে সে গণ্য হবে না। আচ্ছা, তো আমরা এখন এই দেখেন ডিসেম্বর 25 কর্মে একটি বিক্রয় চালানে, সে একটা বিক্রয় চালানে সে একটা মানে সরাসরি দিয়ে দিচ্ছে যে সিস্টেমের মাধ্যমে মোট 12 লাখ টাকার পণ্য উচ্চ কর্তনকারীর নিকট দেখছেন সরবরাহ করছে। তারপর যার উপর 7.5% মূসক প্রযোজ্য, উচ্চ কর্তনকারী উক্ত কর মেয়াদে প্রযোজ্য মূসক হার, এই যে মূসক হার প্রযোজ্য মূসক হারে মূসক 6.6 প্রদান করছে, ঠিক আছে? সবকিছু সে ক্লিয়ার করছে এখানে। প্রতিষ্ঠান যে শোরুম ভাড়া বাবদ প্রতি মাসে 20,000 টাকা শোরুমের মালিককে প্রদান করে, যে শোরুমে সে ইয়া করে সেটা 20,000 টাকা ভাড়া একটা দিয়ে দিছে। তা পরবর্তী কর মেয়াদে নভেম্বরে কর মেয়াদে প্রতিষ্ঠান সমাপনী জের পরিমাণ ছিল 65,000 টাকা, আর পূর্ববর্তী কর মেয়াদে। তো এখন আলোচ্য প্রতিষ্ঠান ডিসেম্বর কর মেয়াদে দাখিলপত্রের নিয়ম কিভাবে পূরণ করবে। হ্যাঁ, এটা হলো সিস্টেম। এখানে কিন্তু একটা শিখার বিষয় আছে। তো এখন ধরেন যে আমরা যখন 4.3 করি ভাই, 4.3 যখন আমরা করি, ধরেন যে আপনাকে তো 4.3 দিতে হবে না, দিতে হবে না? দিতে হবে। দিতে হবে। হ্যাঁ দিতে হবে। দিতে হবে, এখানে আপনাকে 4.3টা দিতে হবে। হ্যাঁ, 4.3 এই জন্য বললাম বাণিজ্যিক আমদানি কেউ থাকলে একটু সুবিধা হতো যে ওরা কিভাবে দেয়, যেটা আমি যেটা জানি সেটাই আমি শিখাবো, ঠিক আছে? তো এটাও গ্রহণযোগ্য। আর কেউ যদি ওইভাবে করে ওটাও সে ইয়ে করতে পারে, কিন্তু অ্যাকাউন্টসের সাথে ওনার হিসাবটা মিলবে না। এখানে দেখেন যে আমরা আমদানি পর্যায়ে আমরা ধরেন যে একটা 4.3 করতে গেলে কি করি, ক্রয় মূল্য কোনটা ধরি ভাই? যেটাতে আমরা ধরেন যে এইখানে এইখানে আমরা এই যে 12 লাখ টাকা ক্রয় করছি না, 12 লাখ টাকা, জি। এটা তো ক্রয় মূল্য। ব্লেমেন্ডি আপনার থাকে কোনটা? ভ্যাটাবল মূল্য হলো এই যে 12 লাখ টাকা, ঠিক আছে? তো হ্যাঁ, সেক্ষেত্রে ধরেন যে তাই না, তো সেই 12 লাখ টাকা, 12 লাখ টাকার উপরে আমরা তো ধরেন যে অ্যাডিশনটা দিব, তাই না? এরকম না? হুম, জি। হ্যাঁ, ভ্যাট 12 লাখ টাকার উপরে ভ্যাটের আমরা উপরে। অ্যাডিশনটা দিব, বাট হ্যাঁ ভ্যাটাবল ভ্যালুর উপরে, এটা কিন্তু আইন, ঠিক কি না? জি। এটাই কিন্তু আইন। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এখানে কিন্তু আমরা আমরা যেহেতু রিয়াতি পদ্ধতিতে আমরা যাচ্ছি না, ঠিক আছে? তো আমরা যে আমদানি কারক যখন আমরা এই যে 15% যখন ভ্যাট দিয়ে আসছি, কথা বুঝিয়েন, 15% যখন ভ্যাটটা দিয়ে তখন তো রিয়াত পাবো না, তাই না? এই জিনিসটা আমার কস্টিং না, খরচ কি না? খরচ। এই টাকাটা কি হবে? এটা খরচ। তো এই খরচটা কিন্তু আপনি এডিশনও দিতে পারবেন না, খরচটা এটা কিন্তু মূল এডিশন দিতে পারবেন না। এটা মূল টাকার সাথে যোগ হবে। হ্যাঁ, এই তো জানেন আপনি। এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা কিন্তু শোনেন অনেক আরো বুঝছেন, একজন এসি পর্যন্ত আমার সাথে বার্গেনিং করছে এটা নিয়ে। যেমন ওই যে আমরা ওই চিনি চিনি উৎপাদন করি, হ্যাঁ, তো চিনিতে তো ভ্যাট নেই ভাই। আর যখন র মেটেরিয়ালস নিয়ে আসি তখন তো 15% ভ্যাট দিয়ে নিয়ে আসতে হয়, কথা বুঝছেন? যখন 4.3 আমি দিছি, তো ওনাকে আমি ওই 15% যোগ করে ভ্যালুটা আমি ইয়া করছি। হ্যাঁ, যখন আরো দেখছে, মাথা ঘুরে গেছে, কি ওনার তো বিলিভেন্টের সাথে আমার মিল নাই এটা। তখন সাথে সাথে ফোন দেয়, ওই আমার যে অফিসার আছে ওকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আপনি এটা কি করছেন, এটা কি কাজ করে করে আমার 4.3 দিচ্ছেন। তো কি হয়েছে স্যার এটা? তো তখন ও বলতেছে যে আপনার ভ্যালুর সাথে তো কোনো মিল নেই। তখন ও বলছে স্যার এটা তো এভাবে হয়, এটা তো আপনার এখানে দেখাতে হয়। কোথায় লেখা? হ্যাঁ, তো
তো আমি বলছে যে স্যার এটা তো কোথাও লেখা নেই, বাট এটা তো অ্যাকাউন্টস এর সিস্টেম, এটা তো দিতে হয় এখানে। আর এখানে রোব স্যার বই এবং আবু সুফিয়ানের বই স্পষ্ট করে লেখা আছে, ঠিক আছে? তো ও লেখা থাক, সমস্যা নাই এখানে। ধরতে এক যারা সিএ আছে, হ্যাঁ, যারা যারা কস্টিং করে, তারা কিন্তু এই জিনিসটা জানে, যেটা খরচটা কিন্তু ওই খরচটা যদি অ্যাকাউন্টে যদি দেখায়, আপনার ভ্যাটে যদি না দেখান, তখন কিন্তু আপনার সিএ রিপোর্টের সাথে মিলবে না। এটা মিলবে? মিলবে না কখনো। না তখন আপনার ঝামেলা হয়ে যাবে তখন হ্যাঁ, যখন আপনি অডিট করতে যাবেন, তখন কিন্তু আর মিলবে না, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো এই কাজে তখন এটা নিয়ে যাওয়া, আবার এসিও ডাকছে এটা নিয়ে, হ্যাঁ, চিনির এটা নিয়ে এসিও ডাকছে, এসি কেও সে দেখাইছে, সে লাস্টে বার্গেনিং করে তার লাস্টে বলে যে আপনার ওই আমার আরো আছে, ওর সাথে যে আপনি বসেন এটা নিয়ে, কথা বলছেন? তখন ওই আমার যে অফিসার আছে, ও রোব স্যারের বই, তারপর ওই আবু সুফিয়ানের বই, হ্যাঁ, সব দেখাই দিছে, যেটা আমার কাছে আছে অবশ্য, এটা আপনাদের দেখাবো। যে রেয়াতি পদ্ধতিতে যারা নিতে পারবে না, রেয়াতি নিতে পারবে না, তাদের ক্ষেত্রে কস্টিংটা হবে ভ্যাট সহ মূল্য, ঠিক আছে? এটা আপনার মাথায় রাখবেন, যেই বলুক যেটা হবে না, কিন্তু এটা হবে, মাস্ট বি। তো এখানে সরাসরি এই জন্য আমরা করছি কি, কস্টিং করার সময় কি করছি আমি দেখেন, এই যে 1,80,000 আর 12 লাখ যোগ করে দিছি, ঠিক আছে? 12 লাখ যোগ করে দিয়ে আপনার এই যে 55% করছি, করার পরে এই যে 55% এটা আসছে, সবগুলো মিলে দেখেন এই যে 12 লাখ করে আমার মূসক আরোপযোগ্য মূল্য, তাহলে হ্যাঁ অ্যাডিশন দেওয়ার পরে তো আমার হয়েছে দেখেন 19 লাখ এই 59,000 টাকা, ঠিক আছে? সবগুলো 1,000 পিসের মূল্য, তখন আমি অ্যাডিশন দিয়ে এই এত টাকা মূল্য আমি নির্ধারণ করলাম। তো এখানে প্রদেয় মূসকটা বের করছি আমরা, এই যে প্রদেয় মূসক 1,46,925 টাকা। এখন দেখেন, এখন যদি আমি এই যে প্রদেয়টা আমার বের হয়ে গেল, তাই না? আমরা 6.3 দিয়ে দিছি কিন্তু এটাতে, ঠিক আছে? 6.3 দিয়ে দিছি। তো 6.3 দেওয়ার পরে এখন ধরেন যে আমি মানে শুরু থেকে শিখাই যে এটা আমার 6.3, ওকে, এটা আমার প্রদেয় মূসক আসলো ওই মাসে, ঠিক আছে? তো এই প্রদেয় মূসকটা ভাই আমরা কোন নোটে বসাবো, কেউ বলতে পারবে? এটা 9.1 এর কোন নোটে বসবে? বাণিজ্যিক আমদানিকারক যদি 7.5% হারে চালান দেয়, তার তার জন্য নোট কোনটা প্রযোজ্য? সাথে বসবে। 21 নম্বর। হ্যাঁ, এটা সাথে বসবে। আমি বলছি এটা কিন্তু প্রদেয় মূসকটা, না না, এটা আমি বলছি প্রদেয়, কিন্তু প্রদেয় উৎপাদ কর আটে বসবে, নোট 8। নোট আটে বসবে 8 বসবে। 10%। হ্যাঁ, এটা 10%, নোট 10% না, এখানে আপনি 7.5% হারে চালান দিছেন, আপনাকে 7.5% হারে বসাইতে হবে, ঠিক আছে? আপনাকে 7.5%, এই জন্য তো বলছি যে এই জিনিসটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এটা সুন্দর একটা জিনিস আমি শিখাবো আজকে আপনাদেরকে। তো এখন ধরেন যে যেহেতু উচ্চ উচ্চ কর্তনকারী, আপনি এখানে যে 10% বলছে, তারটাও ঠিক আছে, আমি বলি কিভাবে। যদি আপনি উচ্চ কর্তনকারীর কাছে যদি আপনি সেল করেন, হ্যাঁ, আপনি নিয়ম অনুযায়ী আপনি কিন্তু দুইটাই আপনি চালানটা কাটতে পারবেন, 7.5% হারও কাটতে পারবেন, না হলে 10% হার, আপনি যে কোনো মানে দুইটার মধ্যে যে কোনো একটা কাটতে পারবেন, যেহেতু উচ্চ কর্তনকারী হয়। আপনি 10% হারে চালান দিলেও কোনো সমস্যা নেই, কথা বলছেন? 10% হার আপনি আপনার আপনার কি আপনার হার কি 7.5%। তো সেক্ষেত্রে আপনি যখন দেখছেন, আপনাকে বলা আছে ওই যে উচ্চ কর্তনকারী ইয়েকে বলা আছে সরাসরি যে মানে উৎপাদনকারী বাইরে তো সবাইকে যোগানদার হিসেবে বিবেচনা করা হবে, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনি উচ্চ কর্তনকারীর কাছে যখনই দিবেন, তখন আপনাকে 7.5% দিবেন, না হলে 10% দিলেও কোনো সমস্যা নাই। 10% দিলে কি হবে আর 7.5% দিলে কিভাবে মেনটেন হবে, আমি এটা শিখাবো, ঠিক আছে? তো আপনি ধরো আমরা এখানে 7.5% হারে আমি চালান যেহেতু দিয়ে দিছি ওনাকে, এইটা সবসময় মাথায় রাখবেন যে আপনি যদি রেটে মানে হ্রাসকৃত হারে যদি কোনো সেল করেন, সেক্ষেত্রে আপনার জন্য নোট হলো এই যে আপনার আমদানিকারক যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তাদের জন্য নোট 8-এ, ঠিক আছে? 9.1 এর নোট 8-এ এটা গিয়ে বসবে। আর যেটা আমরা কিনছি, ধরেন আমরা হ্যাঁ নোট 8-এ বসবে। এখন ধরেন যে এই যে বললাম যে আমরা যে এখন যে আসল যে business করতেছি, হ্যাঁ, তো সবাই মিলে একটা বুঝি আমরা এটা business। আপনি এই business দিয়ে পাবো এখন? না, পাবো না। না, রেট পাবো না। রিয়াদ পাবো না, যেহেতু আমরা কেন পাচ্ছি না? রেট হলো 7.5%।
সেক্ষেত্রে সরকার 7%, হ্যাঁ, আমরা রিয়াদ পাবো না। তাহলে আমরা যে বিলিভেন্টিতে নিয়ে আসছি, ঠিক আছে, এই রিয়াদ পাবো না, তার কোন নোটে উঠে বলতে পারবেন? নোট 21 নোট 22 নোট নোট হ্যাঁ, 22 নোট আমদানি 21, ক্ষেত্রে নোট 22। 22 আর কেউ? নোট 22 আর কেউ? আর কেউ? আমদানির ক্ষেত্রে নোট 22 আমদানির ক্ষেত্রে নোট 22 যেহেতু- হ্যাঁ, এটা যেহেতু আমরা দেখেন, যেহেতু নোট 21 ঠিক, তাই এখানে যখন আমরা রিয়াদ পাবো না, তখন দুইটা নোটে আমরা বসাবো। কখন বসাবো? নোট 21 যখন আপনি লোকালি, ঠিক আছে, যখন আপনি লোকালি আপনি পারচেস করবেন, সেই ক্ষেত্রে আপনাকে নোট 21 বসে দিতে হবে। আর যখন লেভেলে আপনি আমদানি করবেন, তখন আপনাকে নোট 22 বসাতে হবে। দেখবেন যে নোট 22 সাবফর্ম, যেটা আমি দেখাবো, সাবফর্মে বসে দিলে আপনার নোট 22 শুধু ভ্যালুটা আসবে, ঠিক আছে। তার মানে বলা আছে রিয়ারটা পাবেন না, এই জন্য আমরা ওখানে বসাচ্ছি। আর এখানে যে 7.5% যে এটি, হ্যাঁ, এই এটিটা কিন্তু এটা সমন্বয় করতে পারবেন কি পারবেন না? এটিটা এটি সমন্বয় হবে, এটি সমন্বয় হবে, এটি হবে হ্যাঁ, এটি সমন্বয় কিন্তু হবে। সমন্বয় হবে। চলে যাবে। হ্যাঁ, এটিটা সমন্বয় করতে পারবেন। ভ্যাট পাচ্ছেন না, ঠিক আছে, বাট এটি কিন্তু আপনার ভ্যাট না, এটি কিন্তু ভ্যাট না। হ্যাঁ, এটিটা আপনি সমন্বয় করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যখন আপনি নোট 22 যখন আপনি দিবেন, এটা অটোমেটিক আগে কিন্তু, এখন তো সবাই জানেন না যে ম্যানুয়ালি এন্ট্রি করা যাচ্ছে না, কিন্তু এখন এটা জানেন তো সবাই। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। ম্যানুয়ালি কিন্তু এন্ট্রি করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনি এখানে এখানে অটো দেওয়া মাত্র আপনার বিল এন্ট্রি দেওয়া মাত্র অটো নিবে, এবং অটো স্বয়ংক্রিয়ভাবে আমার এটিটা কিন্তু দেখাবে। কে বলতে পারবে এটি কোন নোটে দেখায়? নোট 30 নোট 30 নোট 30 চলে যাবে। নোট 30, সুন্দর, থ্যাংক ইউ। এটা এই যে দেখেন, অনেকেই জানেন কিন্তু, হ্যাঁ, সুন্দর, এই যে কাজ করতেছেন জানেন। এই এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে, একদম ছোটস্থ। যে কিছু কিছু নোট আছে যেগুলো আপনি একদম ছোটস্থ করে রাখবেন, ঠিক আছে। তো নোট 30 আমার হলো এটিটা চলে যাবে। আমার ওইখানে যাওয়া মাত্র ডিক্রিজিং, নোট 30 মানেই হলো ডিক্রিজিং, আর ডিক্রিজিং মানেই আমার ব্যালেন্সটা বেড়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিক্রিজিং মানে আমার ব্যালেন্স বেড়ে যাবে, আর ইনক্রিজিং মানে আমার ব্যালেন্সটা কমে যাবে। এটা কে জানেন না বলেন? ইনক্রিজিং বলতে বৃদ্ধিকারী মনে হয়, এটা অনেকে ভুল করে, হ্যাঁ, যে ভুল করে যে আমার যদি বেড়ে যাবে, এটা ওটা হলো সরকারের বেড়ে যাবে, আমার বাড়বে না। এটা মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে। ওটা সরকারের পক্ষে কাজ করছে ইনক্রিজিং আর ডিক্রিজিং এর। ইনক্রিজিং হলো বৃদ্ধিকারী মানে আমার বাড়বে না, এটা সরকারের বাড়বে, ঠিক আছে। আর ডিক্রিজিং দেওয়া মাত্র আমার বাড়বে, মানে হ্রাসকারী। এটা মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। তো এই যে আমরা এই ক্রয় আমদানি, এখানে সরাসরি লেখা আছে যে ক্রয় করছি আমরা। দেখেন এই যে ম্যাথমেটিক্স, কিন্তু আমি বলি এখানে কিন্তু ম্যাথমেটিক্স কিন্তু হয়ে যাচ্ছে। আপনার পরীক্ষা হলে কিন্তু এভাবে লিখতে হবে, কথা বুঝছেন? পরীক্ষার হলে এই ধরনের অঙ্ক থাকলে আপনাকে এইভাবেই লিখতে হবে। এই খাতায় আমি এই অঙ্কটা এই জন্য করে, সরাসরি আমি কিন্তু 9.1 যেতে পারতাম, হ্যাঁ, 9.1 সরাসরি আপনাকে দেখা দিতাম যে এই নোটটা এখানে গেছে, এখানে গেছে, এখানে গেছে, কিন্তু যাচ্ছি না, কারণ আমি ম্যাথমেটিক্সটা করে যাচ্ছি, ঠিক আছে। পরীক্ষার হলে যে আপনি এভাবেই করতে হবে, যে যেভাবে আমি করে দিছি আপনাকে এভাবে করতে হবে, ঠিক আছে। এরকম ক্রয় আমদানি তথ্য বা এটা উপকরণ করিয়াত লেখা যায়, হ্যাঁ, যে উপকরণ করিয়াত লিখতে পারলেন। তো এখানে আপনার ধরেন যে এই যে আমদানি পর্যায়ে উক্ত পণ্যের যে পরিচালনা, এই যে এত টাকা 15% করে 1,80,000 টাকা আসে, এই যে লেগে প্রতিষ্ঠানটি 7.5% মূসক প্রদান করায় রেয়াত প্রাপ্ত হবে না, তবে আমদানি পর্যায়ে পরিশোধ এটি সমন্বয় করতে পারবে। নোট 22 জন্য প্রযোজ্য, ঠিক আছে। এই যে ডাটা সোর্স থেকে সরাসরি এটা ক্লিক করলে আমদানি পদ চলে আসবে, এটা লিখে দেওয়া আছে, ঠিক আছে। আর আলোচ্য প্রতিষ্ঠানের পণ্য সরবরাহের ক্ষেত্রে উপকরণ উৎপাদ সহ 4.3 দাখিল করতে হবেই, মাস্ট বি দাখিল করতে হবে এটা, ঠিক আছে। এইটা হলো, আমরা কিন্তু নোট 8 শিখছি, নোট 22 শিখলাম, নোট 30 শিখলাম, ঠিক আছে। এটা কিন্তু কাজ হয়ে গেছে আমাদের। এখন আসেন 10% হারে এই যে নোট কত এখন যাবে বলি, 10% হারও ওইখানেই যাবে, এইটাই যাবে। বললাম তো রাষ্ট্রীয় হারে যেটা হবে না, রাষ্ট্রীয় হারে বাণিজ্যিক আমদানিকারক যারা আছে, নোট এইটাই যাবে, ঠিক আছে। ঠিক আছে। মাহবুব ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ, বলেন বলেন বলেন। ভাই, আমাকে একজন বলছে যে যারা রেয়াত নেয় না তারা, তাদের তো যদি সেলস 4.3 না দিলে সমস্যা নাই, এটা কি আসলে সঠিক কিনা? না, কোনো সঠিক নয়। যেহেতু
বলতেছে ওরা তো রেয়াত নেয় না, তাহলে তো 4.3 রেয়াত নেয় না, আর আপনি আপনি আমি বলি, আপনি রেয়াত নেন না, ঠিক আছে, রেয়াত নেন না, আপনি দেন নাই, কিন্তু আপনার জরিমানা আছে, আপনি জানেন। আপনার আপনার দেওয়ার দায়িত্ব হলো 4.3 দিয়ে আপনাকে সেল করতে হবে, এটা দেওয়ার দায়িত্ব। শুধু রেয়াত নেন না এই জন্য দিবেন না সেটা না, কিন্তু আপনাকে দেওয়ার এখানে বলা আছে আপনি শতভাগ রপ্তানিকারক এবং সেবা ব্যতীত সবাই 4.3 দিবে। সেখানে বলা ওটা আপনার 4.3টা ওখানে দেওয়া আছে যারা রেয়াত নিবে তাদের ক্ষেত্রে, যারা রেয়াত নেই তাদের ক্ষেত্রে। যে রেয়াত না নিলে সে এই মানে রেয়াত নিলে সে 4.3 না দিলে রেয়াতটা বাতিল হবে, কিন্তু বলা হয়নি যে আপনি না দিলে আপনি মাপ পাবেন। আপনি না দিলে আপনাকে 10,000 টাকা জরিমানার বিধান করা আছে। আপনি 4.3 যদি না দিয়ে বিক্রি করেন আপনার বিরুদ্ধে 4.3 এইটা 10,000 টাকা জরিমানা করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি আর ভাই, যে থ্যাংক বলছে ইউ। সে মাহবুব ভ্যাট ভাই সম্পর্কে সালাম তো। ধারণা কম। ওয়ালাইকুম ভাই একটা আসসালাম। প্রশ্ন ছিল, ওই ভাইয়া ওই যে প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরকে 4.3 কি দিতে হবে, বা শতভাগ রপ্তানিকারক আপনি বললেন, প্রচ্ছন্ন রপ্তানিকারকদেরকে 4.3 দেওয়াটাকে বাধ্যতামূলক কিনা বা দিতে হবে কিনা? দেওয়া তো লাগবে না মনে হয়। এটা শোনেন আমি বলি, আপনি যখন প্রচ্ছন্ন রপ্তানিকারক হয়ে যান, হ্যাঁ, প্রচ্ছন্ন রপ্তানিকারক যখন 100%-এর সাথে যখন কাজ করে তখন সে কিন্তু 100%ই রপ্তানিকারক। এটা বলেন কিনা? বুঝছি। এটা ক্লিয়ার? আপনি যখন জি ভাই। প্রচ্ছন্ন রপ্তানিকারক হওয়া মানে কি, আপনি 100% ওই রপ্তানিকারকের সাথে কাজ করতেছেন, এটাকে বলা হচ্ছে যে আপনাকে নাম দেওয়া হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানিকারক, বাট আপনার কাজ কি 100% রপ্তানিকারকের সাথে, জি ভাইয়া। নাকি? তো জি সেক্ষেত্রে ভাইয়া। আপনাকে দেওয়া লাগবে না, সেক্ষেত্রে আপনাকে দেওয়া লাগবে না। ঠিক আছে ভাই, ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ। তো আমরা প্রশ্ন নিব, সমস্যা নাই, আমরা একটু আগাই, হ্যাঁ। আমরা যেহেতু 3টা ইয়ে আছে তো আমাদের প্রায় কিন্তু অনেক সময় চলে গেছে। এত সমস্যা না, না হলে আমরা আরেকদিন নেবো, সমস্যা নেই এটার জন্য। আমরা সবাই আগে শিখি আগে, হ্যাঁ। এখানে এই যে দেখেন প্রশ্নগুলো করতেছেন, এখানে কিন্তু এই যে দেখেন অনেক জিনিস কিন্তু আমরা শিখে শিখে ফেলতেছি। তো এখানে দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইয়া দেওয়া ছিল ভাই, এখানে আমরা ওই যে 20,000 টাকা একটা বাড়ি ভাড়া ছিল না, কি শোরুম ভাড়া, এই যে দেখেন প্রতিষ্ঠানটি এখানে দেওয়া আছে, প্রতিষ্ঠানটির শোরুম ভাড়া বাবদ প্রতি মাসে 20,000 টাকা শোরুম মালিককে প্রদান করে, ঠিক আছে। এটা কি সবাই জানেন? এইটা একটা উচ্চ কর্তন, হ্যাঁ, কিন্তু উচ্চ কর্তনটা হলো উল্টা, রিভার্স চার্জ যাকে বলা হয়, রিভার্স, হ্যাঁ, উল্টা। যে যাকে আমরা টাকা দিই সে কিন্তু আমার ভিডিএস কাটে, তাই না, এরকম না? কিন্তু এখানে কি, এখানে উল্টা। আমি যদি ভাড়া নেই আমি কাটবো, ভাড়ার মালিক কোথায় আছে না আছে এটা দেখার বিষয় না সরকারের, ঠিক আছে। ভাড়া আপনি নিচ্ছেন ভাই, ভাড়ার মালিক তো বিদেশে থাকতে পারে, ওই সরকার বলছে যে এটা আমার খোঁজার দরকার নেই। আপনি ভাড়া নিচ্ছেন, ভাড়ার সাথেই আমাকে ওর উপরে ভ্যাট যেটা 15% সেটা আপনি দিয়ে দেন, ঠিক আছে। সেই ভাড়াটা সবসময় এটা আমরা ভিডিএস হিসাবে ধরবো, বাট রিভার্স ভিডিএস যেটা বলা হয়, যে আমি নিজে নিজে ভাড়া দিয়ে নিজেই আমি ভিডিএসটা কেটে নেব, ঠিক আছে। তো এই বৃদ্ধিকারী সমন্বয় সবসময় মাথায় রাখবেন, ভাড়া ভাড়া কিসে হয়, সবসময় কি হয়, বৃদ্ধিকারী ভাই সমন্বয় হয় না। ওই টাকাটা আমরা কম দিব কিনা ভাড়াটিয়াকে, যেটা ভিডিও কাটবে? এটা তো আপনার মালিকের সাথে কথা বলে, আপনার মালিক তো আমি যদি 20 টাকা ভাড়া দিই, যে ভাড়া 20,000 টাকা, হ্যাঁ, তা আপনি তো সমন্বয় করেন, ইয়েস ইয়েস, তাই না? ইনক্লুডিং করি। হ্যাঁ 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 হ্যাঁ, করতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই ভাই, করতে পারবেন, করতেছি। ঠিক আছে। এখানে এই যে ভাড়াটা, ঠিক আছে, সবসময় ভাড়া মানে মাথায় রাখবেন, যে কোনো ভাড়া যদি আপনি নেন সেটার উপর ভ্যাট দেন, সেই ক্ষেত্রে আপনাকে 15% ভ্যাট কাটতে হবে, হ্যাঁ। 15% ভ্যাট কাটে বৃদ্ধিকারী সমন্বয় হবে, সবসময় মাথায় রাখবেন বৃদ্ধিকারী সমন্বয় হবে, ঠিক আছে। এই যে আমরা এখানে দিয়ে দিছি যে শোরুম ভাড়ার উপর, এই যে এটার হলো 20,000 টাকার উপর 3,000 টাকা বৃদ্ধিকারী সমন্বয় আসছে, এটা ভাইয়া হ্যাঁ বলেন। ভাড়াটা যেহেতু দিচ্ছি, সে তো সরকারের বাড়বে, আমার কমবে, সে বৃদ্ধিকারী সমন্বয়, মানে আমার কমে যাবে, সরকারের বাড়বে, সেজন্য বৃদ্ধিকারী সমন্বয় নাকি? হ্যাঁ আপনি সরকারকে হ্যালো। দিয়ে দিতে হবে না টাকাটা, হ্যাঁ সরকারকে দিয়ে দিতে হবে না। যদি আপনি সরকারকে দিয়ে দেন, বৃদ্ধিকারী সমন্বয় করা মাত্র আপনার ব্যালেন্স থেকে এটা কেটে ফেলবে, ব্যালেন্স থেকে, ঠিক আছে।
আপনার ব্যালেন্স যদি থাকে আচ্ছা ব্যালেন্স থেকে কেটে ফেলবে, আর ব্যালেন্স যদি না থাকে আপনার কেটে ব্যালেন্সে ফেলবে, তখন কি দেখাবে? মাইনাস দেখাবে, মাইনাস দেখাবে। কথা মাইনাস বুঝছেন? মাইনাস ব্যালেন্স ব্যালেন্স তো ম্যানেজ, তখন বুঝছি আপনাকে কি ভাই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে কি করতে হবে? ট্রেজারি করতে হবে, ট্রেজারি। ট্রেজারি করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা ঠিক ভাই, আছে। হুম বুঝছি এবার। এটা কি হুম পার্টনারশিপের জন্য নাকি লিমিটেড কোম্পানির জন্য? না, এটা আপনি আপনি আপনার তো সবার জন্য ভাই, এটা সবার জন্যই তো। আপনি আপনি ভাড়া নিলে আপনি ভিডিওস কাটবেন, নিজে নিজে পেড করে দিবেন। এক কথা, ভাড়া ভিডিও নিজে পেড করে দিবেন। না, এই যেটা যেটা পরের কথা বলছেন, যেটা হলো সমন্বয় করব, যে ব্যালেন্স থেকে। ব্যালেন্স থেকে তো সমন্বয় সবাই করতে পারে না? আপনার 9.1 যদি ব্যালেন্স থাকে আপনি করতে পারবেন তো। আমার এটা লিমিটেড কোম্পানি না, পার্টনারশিপ কোম্পানি, আমাকে দেয় নাই। পার্টনারশিপও করতে পারে, আমরা তো পার্টনারশিপ করতেছি ভাই। আমরা আমার আমার ধরেন যে আমার পানি আছে পার্টনারশিপ, ঠিক আছে, তো এখানে তো আমরা সমন্বয় করতেছি, তো সমস্যা তো নেই। ঠিক আছে। 9.1 ব্যালেন্স থাকলে আপনি সমন্বয় করতে পারবেন। আপনার তো আর পার্টনারশিপের বিজনেস না, পার্টনারশিপের বিজনেস কিন্তু এটা ভিডিএস, ধরেন যে এটা আপনি নিজে ভাড়া নিয়ে আপনি কাটতেছেন সেটা, কিন্তু এমনি কিন্তু ভিডিএস কাটার কিন্তু ইয়া নাই আপনার। আপনি কিন্তু ভিডিএস উচ্চ কর্তনকারী কিন্তু নয় পার্টনারশিপ ইয়া হলে, কিন্তু এটা জানেন না? জি জানি। হ্যাঁ, সেটাই। তো এখন দেখেন, আচ্ছা, এই এই দেখেন এখন ভাড়াটা এখন কি আসেন। এই ভাড়াটা কি পার্সেজের পার্ট যেটা ওটাতে কি দেখাইতে হবে? আমি এটা তো এক ধরনের না সেবা না, প্রসেস কখনো করছি। এটা পারচেস না কিন্তু ভাই, এটা কিন্তু এই যে দেখছেন এখানে কিন্তু, হ্যাঁ, খুব হ্যাঁ, ভালো এখানে প্রশ্ন এটা করছেন। একটু জটিলতা আছে। আমি অনেকে বললো যে আমি সেবা কোনো এটা জটিলতা নাই, কোনো ভাড়া তো জটিলতা এটা জানার দরকার নাই ভাই। আমি বলি, হুম, আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু জানি আপনার কোনো জটিলতার ভিতর যে যাই বলুক, জটিলতা আজ থেকে জানে নেন যে হুম। কোনো পার্সেস এন্ট্রি হবে না। এটা পার্সেস নয়, এটা হলো ভিডিএস। কথা বুঝছেন? না, যে ওনারা এখানে যে অন্যান্য বলছেন যে পার্সেজ অন্যান্য অফিসে আপনি অন্যান্য যে নিজে পার্চেস করি আমরা, অ্যাডজাস্ট করে অন্যান্য যে দিবেন। পার্চেস করি, অন্যান্য পার্চেস পণ্য, এটা পণ্য পার্চেস করে নিয়ে এসে ভিডিএস কাটতেছি, সেটা আলাদা জিনিস। আপনার ভিডিএস আপনি নিজে জমা দিয়ে নিজে এখানে 9.1 দেখাই দিবেন। সরকার বলছে এটা আপনাকে, ঠিক আছে? কখনোই পার্সেসে এন্ট্রি দিবেন না, এটা সরাসরি 27-এ এন্ট্রি দিবেন, লিখে দিবেন রেন্ট, রেন্ট অফ ভ্যাট, ঠিক আছে, ভ্যাট অন বা রেন্ট, ব্যাট ঠিক অন আছে, রেন্ট। লিখে দিবেন ওইখানে। ওই হ্যাঁ, তো ভ্যাট অন রেন্ট হাউস লিখে দিবেন, রেন্ট বা ব্যাটন শোরুম। হাউস রেন্ট বা শোরুম রেন্ট, হ্যাঁ, ডিপু ডিপু রেন্ট, সব এভাবে লিখে দিবেন। তো এভাবে লেখার পরে আপনি কোনো কথা না, আপনি ব্যালেন্স থাকলে ব্যালেন্স থেকে অটোমেটিক কেটে নিবে, আর ব্যালেন্স না থাকলে আপনি মাইনাস দেখাবে, আপনি ট্রেজারি জমা করে দিবেন এটার জন্য। ঠিক আছে। কথা বুঝছেন? জি। কোনো পার্সেস এন্ট্রি হবে না, এটা যারা যা বলছে তারা একদমই ভুল, একদমই ভুল এটা তথ্য, ঠিক আছে? জি। এটা আজ থেকে জানে নেন, এবং কেউ যদি আপনার কাছে কখনোই এটা পারচেজ এন্ট্রি দেই না, এটা কখনোই পারচেজ না না এন্ট্রি না দেই না 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 পার্সেস এন্ট্রি কেন হবে ভাই? এটা পার্সেস তো না, না। এটা পার্সেস কি? এটা আমরাও পার্সেস বিডিএস না। করে দিই, জাস্ট ব্যালেন্স থেকে মাইনাস। হ্যাঁ ভিডিওস, হ্যাঁ, এটা সবাই জেনে নিন, আর কেউ জানতে চাইলে সুন্দর করে বুঝাই দিয়ে এটা, হ্যাঁ, এটা হবে না কিন্তু। এখন আসেন সুন্দর একটা জিনিস এখন শিখাই। এই যে আমরা এখন তো এই বৃদ্ধিকারী সমন্বয় পর্যন্ত হয়ে গেল, হ্যাঁ, এখন আমরা যে ভিডিও আমাদেরকে একটা 6.6 দিছে, বুঝছেন? 6.6 দিছে না? প্রযোজ্য বলছে যে প্রযোজ্য মশক হারে একটা 6.6 দিছে, এটা কিন্তু একটা পর একটা লাইন করে যাইতে হবে, হ্যাঁ। তো 6.6 দিছে, তখন ভিডিও সার্টিফিকেট আপনাকে ভিডিও কেটে দিছে, সে তখন কত পার্সেন্ট ভিডিও কাটছে ভাই? বললাম আমরা 10%। 10% ভিডিও কাটছে। আপনি দিয়েছেন 7.5% চালান, ঠিক আছে? আপনার কাছ থেকে 2.5% বিল কিন্তু বেশি কেটে নিছে। এটা কিন্তু সরকার বলে দিচ্ছে, আপনি যখন উচ্চ কর্তনকারীর কাছে বিক্রি করবেন তখন আপনার ভ্যাট হার অবশ্যই 10%। আপনাকে 7.5% তখন সরকার ইয়া করতেছেন, আপনাকে 10% হারে চালান দিতে হবে। কিন্তু আমি 10% না দিয়ে 7.5% দিছি, তখন সে কি করছে? আমার 10% কেটে নিছে। যেহেতু সরকারের ঘরে আমি 7.5% দিছি, সরকার চাচ্ছে আমার কাছ থেকে 10%, তখন সরকার এই যে সে বলে ওই যে আপনার উচ্চ কর্তনকারী কি করছে, আমার কাছ থেকে 2.5% কিন্তু বেশি কেটে নিবে। আপনার কাছে আপনাকে যখন বিল দিবেন তখন সে কিন্তু 2.5% বিল কিন্তু আপনাকে কম দিবে। কথা বুঝছেন? এই বিলের সাথে প্রায় গ্যাপ প্রায় 48,975 টাকা ভ্যাট। কথা বুঝছেন? তো সেই বিলটা সে কম দিবে আপনাকে, সে বিল কম দিয়ে আপনাকে বিল দিবে, এবং 6.6 দিয়ে দিবে আপনাকে, হ্যাঁ। তো সরকার চাচ্ছিল যে আপনি 48,975 টাকা আরো আপনি দেন, আপনি আরো এই 48,975 টাকা আমার সরকারকে দিয়ে দেন। সেই জন্য উচ্চ কর্তনকারী আপনার কাছ থেকে 10% হারে চালানটা কাটছে, ঠিক আছে? যখন আপনাকে দিছে তখন আপনার কাজ কি এখানে? যখন আপনি 6.6 পাবেন তখন আপনার মাহবুব কাজ ভাই, কি?
এখানে 1,95,900 কিভাবে আসলে ফিগারটা একটু বলবেন এটা? ভাইয়া এটা হলো টোটালি আপনার ইয়েটা টোটাল ভ্যাট যেটা, হ্যাঁ, টোটাল ভ্যাট ওই প্রদেয় মূসক থেকে এটা কি ভুল হয়েছে নাকি আবার? এটা কি 10% হারে ওটা ভুল হয়েছে ভাইয়া, এটা মনে হয়। হ্যাঁ, এটা হলো 10% হলে কত আসে? এটা না 10% ঠিকই আছে তো মনে হয়। হ্যাঁ হ্যাঁ 10%। এখানে আমরা এটা 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 এখন দেখার দরকার নেই। হ্যাঁ, এটা দেখিয়ে না। ধরেন যে যখন আপনাকে উচ্চ কর্তনকারী কাটছে, যখন আপনাকে কাটছে উচ্চ কর্তনকারী, কয় টাকা কাটছে ভাই? 10% কাটছে না? তখন আপনার 10%-এ এই যে 1 লাখ, আপনার এখানে 19,59,60,000 টাকা আছে না? আমাদের মূল চালানে দেওয়া আছে কত? 19,59,60,000 টাকা আমাদের বিক্রয় মূল্য না? জি ভাইয়া। হ্যাঁ, এটার উপরে আমরা 7.5% করেছিলাম যে 1,46,925 টাকা। তো সেক্ষেত্রে সে যখন 10% কাটবে, তখন আমার ওই যেটা হয়ে যাবে যে এই 1,95,900 টাকা। এটা বুঝছেন? বুঝছি ভাইয়া। হ্যাঁ, সেইখান থেকে আমি আমাদের চালানে কত ছিল? 1,46,925 টাকা। ঠিক আছে, তাহলে সে আমার কাছ থেকে কত টাকা বেশি কাটলো? এই যে 48,975 টাকা, 2.5%-এর হিসাব। মানে বেশি 2.5%, মানে কত বেশি কাটছে সেটা আমি বের করছি এখানে। হ্যাঁ, সেটা আমরা বৃদ্ধিকারী সমন্বয় হবে, এটা আমি পরে বলতেছি। যখন আমি 6.6 পাইছি, তখন আমি এই যে আমি যখন 6.6 পাবো, তখন আমরা কতটা আমরা সমন্বয় করি? যখন আমি 6.6 পাবো, এই দেখেন হ্রাসকারী সমন্বয়। আমাকে 6.6 দেওয়া মাত্র আমরা কি করব? হ্রাসকারী সমন্বয় করব। আমার কত লাখ? হ্যাঁ, 10%, 10% আমার ভিডিওস কাটছে না? দেখেন, এই যে দেখেন হ্রাসকারী যে উচ্চ কর্তনকারী কর্তৃত্ব মূসকের পরিমাণ কত ভাইয়া? 1,95,900 টাকা। 900 টাকা। এটা কে বোঝেন নাই বলেন? এটা কি বুঝছেন? এতটুকু বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। তাহলে এই যে টাকাটা হ্যাঁ, এই টাকাটা যখন কাটছে সে, তখন আমরা কি করছি? হ্রাসকারী সমন্বয় করছি। হ্যাঁ, আর এটি যেটা আসবে বললাম না, স্বয়ং এই যে আপনার যেখানে এটি দেওয়া আছে, এটিটা কি হয় ভাই বলছিলাম আমি? হ্রাসকারী সমন্বয় হয় না এটি? হ্রাসকারী সমন্বয় হবে। হ্যাঁ, এটা আমরা ধরেন যে 90,000 টাকার এটি ছিল, সেটা আবার হ্রাসকারী সমন্বয়। আর উচ্চ কর্তনকারী যদি আপনাকে উচ্চ কর্তন সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেট গুলো পাবেন, সেটা হবে হ্রাসকারী সমন্বয়। ঠিক আছে, এই যে হ্রাসকারী সমন্বয় আমার 10% কাটছে, তো আমার মোট হ্রাসকারী সমন্বয় হয়ে গেল এই দেখেন 90,000, 1,95,900 টাকা, এই 2,85,000, 2,85,900 টাকা। ঠিক আছে, তো এইটা হলো হ্রাসকারী সমন্বয়। হ্যাঁ, যখন আমি হ্রাসকারী সমন্বয় করছি ভাই, এখানে 10% করছি আমি। আমি চালান দিয়েছিলাম কত ভাই? 7.5% হারে চালান দিয়েছিলাম ওনাকে। হ্যাঁ, জি জি। আমি সরকারের ঘরে কত দেখাচ্ছি? 7.5%। আর সরকার আমার কাছ থেকে বলছে কত টাকা নিবে? 10%। হ্যাঁ, তো আমি এখন এই দেখেন, এ তো 10% কেটে নিছে, তখন আমার হিসেবে তো আমার 2.5% টাকা এখানে আমার জমা বেশি হয়ে যাবে না? হ্যাঁ, যখন আমি এই যে 10%, আমার কিন্তু জমা বেশি হয়ে যাবে। এটা আমার জমা বেশি হয়ে যাবে। আমার জমা কি বেশি হওয়া যাবে? এটা যাবে না। এটা হলো আপনার যখনই জমা বেশি হয়ে গেছে, যে 2.5% টাকা আমি বেশি, যেহেতু সার্টিফিকেট, আমি সরকার বলছে আপনাকে 10% দিতে হবে, তা আপনি তো চালান তো 10% দেন নাই। সেই জন্য আপনাকে চালান যদি 10% দিতেন, আমি বলি এখন দেখেন, এখানে দেখেন, চালান যদি 10% দিতেন, 10%ই আপনি নোট এইটা দেখায় দিতেন। আর 10% কাটছে, কোনো সমস্যা নেই, রাজশাহী করে নিচ্ছেন, সমান সমান মিলে গেছে। ঠিক আছে, যেহেতু 7.5% করেছেন, এই যে 2.5% টাকা যে বেশি আপনার কাটছে, আপনি এই 2.5% টাকায় যে আমি এখানে আপনাকে বলছিলাম, এই যে বৃদ্ধিকারী সমন্বয়, দেখছেন? আমি যেহেতু চালানে দেখাইনি, তো সেই ক্ষেত্রে আমি কি করবো? এই 2.5% টাকা যেটা, এই যে কত টাকা বেশি, এই টাকাটা আমি কি করছি এখানে দেখছেন? এই যে বৃদ্ধিকারী সমন্বয় করে দিছি। কে বোঝেন নাই বলেন এবার? ভাই এখন তাহলে তো আমাদের যে 48,000 টাকা লস হইলো না কোম্পানির? না, লস কেমন হবে? আপনাকে তো বলা আছে 10% হারে চালান দিবেন আপনি। আপনি তো না, যেহেতু 10% এর আমি মালিক। 2.5%, আমি যদি 10% করতাম, 48,000 টাকা তো আমি তখন সেলস এর সাথে অ্যাড হইতো। যেহেতু অ্যাড হয় না, আমার তো আপনি 48,000 টাকা লস হয়েছে। আপনি সেলস, হ্যাঁ, আপনি বলি এখানে লস, এখানে আপনাকে এই জন্য সরকার এখন আইন করছে। হ্যাঁ, এটা হ্যাঁ কিন্তু আসলে ঠিক হয়নি। এই জিনিসটা কিন্তু আমি বলি, এটা আমি কিন্তু ওই যে লিঙ্কডিনে কিন্তু এটা কিন্তু লিখছিলাম। হ্যাঁ, এই জিনিসটা তো আসলে এই জিনিসটা কিন্তু ম্যাগাজিন, মানে ইয়াটা কিন্তু ঠিক হয় নাই। তো আমি ওটা বলে দিত যে 7.5% হারে বিজনেসটা কাটতো, কোনো ঝামেলা কিন্তু ছিল না এখানে। কথা বুঝছেন? হ্যাঁ যখনই সে এই যে আইন, যেহেতু আইনে লেখা আছে, যতদূর পর্যন্ত সংশোধন না হয়েছে, তো
ততদিন পর্যন্ত আপনাকে লস স্বীকার করে হোক বা ওই আপনি যাদের কাছে বিক্রি করতেছেন বা ওদের সাথে কথা বলে আপনি যদি ইয়ে করতে পারেন, ওরাই দিবে 2.5% ওইটা, ঠিক আছে, আপনি দিবেন না। তো এরকম সিস্টেম যে আমাদের কোম্পানি কি কিনতেছে না, যে আমি 10% যদি আমি কাটতে চাই, বুঝছেন, হ্যাঁ ওরা আগে বলে দেয় যে ওই যারা পার্চেস করে, হ্যাঁ, যে পার্চেস টিম আছে, এদেরকে এরা বলে যে এটা ভাই আপনার কিন্তু আমি 10% আমি ভিডিওস কাটবো। এরা তখন বলছে কি জানেন, আপনি 10% কাটবেন না 15% কাটবেন সেটা আপনার ব্যাপার, আমি জানি না, আমার টাকা হলো এত, আমি এত এত পাইলেই হয়েছে আমার। কথা বুঝছেন? তো এখন ওই ওই হিসাব করে ওরা বিলের সাথে তখন ওই হিসাব করে তখন হিসাব ওই ক্যালকুলেশন করা লাগে। কথা বুঝছেন? একটা জিনিস, অনেক সময় দেখা যাচ্ছে যে সে হয়তো অ্যাডিশন করছে 20%, কিন্তু সে চালান দিচ্ছে 55% বা 50% এর উপরে। তো সেই সুযোগ নাই, ক্ষেত্রে সে পেমেন্ট নিচ্ছে সুযোগ সাপোজ নাই। 100 টাকা দিয়ে আপনি কিনে, সে হয়তো আমার কাছে পেমেন্ট নিতেছে 120 টাকা, না কিন্তু না চালান আপনি দিচ্ছে কেন, আপনি 150 আপনার টাকা। চালান দিচ্ছে আপনি, ঠিক আছে, আপনি যখন চালান দিবেন, আপনি যখন এখানে আপনি উৎপাদনকারী নয় যে আপনি সব অনেক কিছু আছে আপনি ধরতে পারবেন না, ইজি টাইমে ধরা যাবে। এটা হলো ভ্যাট অফিসের কাজ, না বুঝছেন? না, এখন আমি হয়তো উৎস কর্তনকারী সত্তা, কিন্তু সে আমি হুম আমি হুম তার হুম কাছ থেকে কিনতেছি 120 টাকায়, হ্যাঁ, হুম কিন্তু সে আমাকে চালান দিচ্ছে 150 টাকার। তো সেই ক্ষেত্রে কেন আপনি করণীয় কি? নিবেন? আপনি তো নিতে পারবেন না, আপনি তো এটা অন্যায় করবেন। আপনি এখন সে চালান কেন সে- নিবেন? আপনি একশো বিশ এখন টাকা সে তার একশো বিশ বাইরে টাকায় আপনার সে কাছে বিক্রি তার করছে। বাইরে বিক্রি করবে না। না না, এটা আপনি করতে পারবেন না, আপনি এটা করলে আপনি অন্যায় করতেছেন, তাহলে তো এটা তো অবৈধ কাজ একদম। যেমন যেমন কিনি ইনভয়েসের সাথে একদম ভ্যাট চালান মিলে কিনি আমরা। যেমন এসিআই তে আমি জব করে আসছি, এসিআই তে যে ফেয়ার ইনভয়েস একদম আমরা সেলসও করছি, ইনভয়েস যা রেট আপনি ভ্যাট চালান তাই রেট, ইনভয়েস ছাড়া কোনো কথা হবে না ওদের। আপনি জানেন এটা, এটা আপনার কাছ থেকে এটা এটা আপনার কাছে সম্পূর্ণ ইয়া, আপনি যে ধরেন যে আপনাকে তো বলে দিচ্ছে, আপনি যদি এরকম কেউ কিছু করে আপনার কাছে মাল কেনার দরকার নাই। অনিয়মিত প্রতিষ্ঠানের কাছ থেকে তো মাল কিনতে নিষেধ করছে সরকার, কথা বলেন নাই? তো সেই ক্ষেত্রে এটা তো আপনার কাছ থেকে ভাই, এটা আপনি অবৈধ কিছু করার আগেই আপনাকে তো সাবধান হতে হবে, ঠিক আছে? আপনি চালানটা বুঝাই নেন, ভাই আমি 120 টাকা মাল কিনছি, আপনি 120 টাকা চালান দেন আপনি, কথা বলেন নাই? আর ওটা যদি দেয় আপনাকে দেয়, তাহলে আপনি তো সহযোগিতা করতেছেন তাহলে ওনাকে, এটা ঠিক না আছে? দিলে আপনার তো বিল মানে সে পেমেন্টই পাবে না আর কি, চালানের সাথে যদি মানে ইনভয়েসের সাথে যদি ভ্যাট সেটাই, চালান ওটা দেয় দেওয়া যাবে না, ওটা তো কোনো আপনার হবে না, ক্ষেত্রে মিলবে না আপনার তো ভাই, অনেক ওটা বিল। ওটার সাথে তো আপনার মিলবেও না, মিলবে না তো। আপনি যখন পেমেন্ট করবেন, আপনি যখন অনলাইনে পেমেন্ট করবেন বা ব্যাংকিং পেমেন্ট করবেন, তখন আপনার অডিটের সময় ধরা খাবেন না আপনি? কোম্পানির অ্যাকাউন্টসই তো মিলবে না, মিলবে না তো, কারণ কোম্পানি অ্যাকাউন্টস তো মিলবে না, ভ্যাট অ্যাকাউন্টস তো মিলবে কোম্পানি না, কারণ অ্যাকাউন্টস তো যখন মিলবে না। ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবে ওখানে তো ওই ভ্যাটের এটার সাথে ওইটা তো সেম না থাকলে তো আপনার ধরা খাবে। না মিলবে না, মিলবে না ভাই, এটা মিলবে না, এটা তো অবৈধ জিনিস, হ্যাঁ, ঠিক আছে, এটা সমস্যা নেই। তো এখন আমরা এই যে যেটা বললেন এই জাহিদ ভাই, আমি বুঝতে পারছি আপনাকে, এটা জি যেটা ভাই আমি আপনার বুঝছি। ইচ্ছে, হ্যাঁ এখন আরেকটা বিষয় বুঝছি, সেটাই। সেটা হচ্ছে যে আমি যেটা শুনছিলাম যে আমরা দেওয়ার পরেও যে কোম্পানি রিসিভ করবে প্রোডাক্টটা, যার কাছে সেল করবো, সে হুম। বেস ভ্যালুর উপরে 10% পর্যন্ত ভ্যাট কেটে নিজে মানে আমাকে 6.6 দিবে, মানে 2.5% সে নিজে অ্যাড করে দিবে আর কি, হ্যাঁ অ্যাড করে নিজের দিবে, হ্যাঁ থেকে এটা দিয়ে করা দিবে। যায়। আমরাও করতেছি ভাই, আমরাও করতেছি তো এটা, বুঝছেন? কোনো বুদ্ধি নাই তো, এটা এটা সরকার যেটা করছে, হ্যাঁ এই জিনিসটা আমাদের রোব স্যারও উনিও এটা নিয়ে খুবই লেখালেখি করছে, আসলে ঠিক হয়নি এটা, বুঝছেন? যেহেতু আইন করছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাই করতে হচ্ছে, কথা যেমন বুঝছেন? আমাদের অন্য কিছু না কাস্টমার এখানে। এরকম কেটে নিছে, বুঝছেন, কেটে কিন্তু আমাদেরকে 6.6 দিয়ে দিছে, আর ওগুলা কিন্তু আর অ্যাডজাস্ট করে না, মানে ওরাও যখন ভ্যাট রুলস চেঞ্জ হইলো কিছুদিন আগে, হ্যাঁ 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 হ্যাঁ, তখন ওরা অ্যাডজাস্ট না করলে তো আবার ক্ষতি হয়ে যাবে না কোম্পানির, অ্যাডজাস্ট করতে হবে তো। ক্ষতি হয়েছে, এখন ওগুলা পরে হুম হুম ধরেন আর করতেছে না, করবে না, এই আর কি। হুম। না এটা এই জন্য এটা ভুল, এটা ঠিক আছে, আপনি যেটা বলছেন যেটা আসলে ভুল, মানে পদ্ধতি, এটা ভুল পদ্ধতি, এটা ঠিক হয় না। দেখা যাক আল্লাহ যদি ওদের যদি মানে শুভ বুদ্ধির উদয় হয়, যদি এবার চেঞ্জ করে দেয় এটা, হ্যাঁ, বুঝতে পারছি, আমরা ঠিক আরো আছে। লেখালেখি করবো, দরকার হলে আমরা আরো লেখালেখি করবো, বুঝছেন? লিঙ্কডিনে সবাই আপনারাও ইয়া করবেন, হ্যাঁ, যখন আমরা পোস্ট দেই তখন আপনারাও লেখালেখি হ্যাঁ করবেন, ঠিক আছে? দেখবেন যে কারো না কারো নজরে যাবেই এটা, যেহেতু রোব স্যার আছে, রোব স্যারের নজরে কিন্তু যায়। দেখছেন আমি একটা পোস্ট দিয়েছিলাম রোব স্যারকে ইয়ে করে, স্যারে কিন্তু কমেন্টস করে দিয়েছিল এখানে, তার মানে স্যার দেখে এগুলো, ঠিক আছে? হম এই জন্য সুবিধা। তা আমাদেরটা আমরা দায়িত্ব যেহেতু যতদিন পর্যন্ত আছে এটা, ততদিন পর্যন্ত আমাদের আইন মেনে কাজ করতে, কারণ আপনি যদি অঙ্ক যদি এভাবে না করেন, তাহলে অঙ্কটা তো আপনার ভুল হয়ে যাবে, তাই না? আপনার হ্যাঁ, অঙ্কটা কিন্তু সেক্ষেত্রে ভুল দেখেন হয়ে যাবে, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দেওয়া না দিলে তো এটা মিলবে না তো। না দিলে অঙ্কটা মিলবে না, আপনার তো জিরো হবে না, ওটা জিরো করতে হবে আপনাকে, ঠিক হম আছে? তো সেক্ষেত্রে আপনি এইভাবে যদি অঙ্কটা না করেন, তাহলে অঙ্কটা পুরোটাই কেটে দিবে, ক্লিয়ার?
তো ধরেন যে এই যে আমরা আমাদের মূল জিনিস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, হ্যাঁ, আমরা বৃদ্ধিকারী করছি, হ্রাসকারীও করছি, ঠিক আছে। এখন নিট প্রদেয় যেটা বের করি আমরা, নিট প্রদেয় আপনারা সবাই শোনেন, নিট প্রদেয় যেটা বের করি সেটার সূত্র কে জানেন একটু বলতে পারবেন? নিট প্রদেয় সূত্রটা কি ধারা 45 অনুযায়ী? একজন বলেন। নোট 34-এ তো প্রদেয় কর প্লাস বৃদ্ধিকারী হ্যাঁ সমন্বয় মাইনাস হ্রাসকারী সমন্বয়, এরপর একটা কি রেয়াত নাকি ভুলে গেছি ভাই। রিয়াদ, হ্যাঁ আচ্ছা আমি বলি হ্যাঁ সবাই, ঠিক আছে। থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। করণ হ্যাঁ কর আমি বলি, রেয়াত প্রথমে আসবে বৃদ্ধিকারী মাইনাস হ্রাসকারী। প্রথমে আসবে উৎপাদ কর যেটা, হ্যাঁ, উৎপাদ কর মানে প্রদেয় মূসক যেটা, প্রথমেই আসবে এটা। তারপর আমরা কি নেই? রেয়াত নেই, তাই না? রেয়াতটা কি রেয়াত হয়? নেই, মাইনাস হয়ে যায়, রেয়াতটা মাইনাস। মাইনাস হয়ে যায়, তাই না? তো মাইনাস রেয়াত আর প্লাস যখন আমরা বৃদ্ধিকারী করি, বৃদ্ধিকারী সমান প্লাস হলো বৃদ্ধিকারী মানে সরকার পাবে, আর যখন আমরা পাবো তখন কি হবে? মাইনাস। এই যে রিয়াত আমরা পাই তার সামনে কি মাইনাস না? যখন এটা এটা একটু জানার নিয়ম হলো, বোঝেন আমি বলি, যখন যেগুলো সামনে মাইনাস দেখবেন সেগুলা মনে করবেন যে আমার, আর যেগুলা প্লাস দেখবেন সেগুলো হলো সরকারের, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রদেয় মূসক কার? প্রদেয় মূসকটা কি? সরকারের না? তো এই জন্য প্লাস। সরকার আর যখন মাইনাস হবে তখন রেয়াত, রেয়াত মানে আমার। আবার প্লাস বৃদ্ধিকারী, বৃদ্ধিকারী মানে কি? প্লাস সামনে প্লাস, তার মানে কি? সরকারের। আর মাইনাস মানে হ্রাসকারী, এই যে হ্রাসকারী সেটা হলো আমার, ঠিক আছে? এই চারটা জিনিস মনে রাখবেন। এই অঙ্কের মূল জিনিস হলো এইটা, অঙ্কের মূল জিনিস হলো এইটা। এই যে আমরা চারটা বের করে আসছি, প্রদেয় মূসক, উপকরণ রেয়াত, বৃদ্ধিকারী সমন্বয়, হ্রাসকারী সমন্বয়, সব বের করছি না আমরা? এই সূত্রটা ধারা 45 অনুযায়ী, ঠিক আছে? এটা ধারা 45, এটাও কিন্তু একটা এমসিকিউ, মনে রাখিয়েন, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখিয়েন, ধারা 45 অনুযায়ী। এটা কিন্তু এটাও আসবে পরীক্ষাতে, পরীক্ষাতে আসবেই। আপনি আপনি 100% লিখে নেন এটা, ঠিক আছে? যে বৃদ্ধিকারী কর আপনার এটা নিট কোনটি? বৃদ্ধিকারী সমন্বয়ের আগে মাইনাস, এটা কি ঠিক আছে নাকি? এর কই মাইনাস? আমি কি মাইনাস দেওয়া আছে নাকি? ভাই ভুল আছে, ভুল আছে, ভুল আছে, এটা হ্যাঁ, ওই যে তাড়াতাড়ি করে ফেলছি তো এটা। সূত্রে ও এটা প্লাস হবে ভাইয়া, প্লাস হবে, এটা ঠিক করে নিন একটু, হ্যাঁ, কাইন্ডলি একটু ঠিক করে নিন, ঠিক আছে? আমি শীটটা তাহলে আমি আজকে দিব না আপনাদেরকে, আমি এটা আবার ঠিক করে আবার দিব, ঠিক আছে? এটা শীট দেবো না, তাড়াহুড়া করে করছি তো। কালকে অনেক কাজের মধ্যে এটা নোটটা তৈরি করছি, বুঝছেন? কালকে অনেক করছি, আমার যে একটু স্যার ছিল একটা 4.3 নিয়ে না, ওনার কাছে ধন্যবাদ বসে আপনাকে এই একদম, জন্য ভাই। আপনি হ্যাঁ আপনি শীটগুলো দিয়ে দিন আমাদের, আপনাকে আরো অসংখ্য আরো আরো ধন্যবাদ। উপকার হবে। তো না অনেক কালকে অনেক কাজের মধ্যে এটা করছি তো, একটু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা একটু ধরে শীটগুলো দিয়ে না, ভাই আমি দিয়ে ঠিক দিলে করে অনেক আবার দিয়ে উপকার দেবো না এটা। হবে। শীটগুলো না না, অনেক অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি কি বলছি আপনাকে, যদি থাকেন ভাই, আমার বললাম তো, আমার যতটুকু আমি নলেজ অর্জন করছি সব শেয়ার করব, সব সব। এটা টাকা দিয়ে কোচিং করা, টাকা দিয়ে কোচিং করা, করা, এগুলা ভাই এত দরকার নেই, এত দরকার নেই, বুঝছেন? টাকা দিয়ে কোচিং করে টাকাটা নষ্ট করার দরকার নেই, আমার যেটা কথা বুঝছেন? যদি আমাদের সাথে থাকেন, ঠিক আছে। এখানে আরো অনেক এক্সপার্ট আছে, এখানে অনেকেই এক্সপার্ট আছে আমি জানি, তারাও যদি আমার সাথে যদি ভাই একটু হেল্প করে, ভাই কাউকে লাগবে না, কোচিং টোচিং করার দরকার নেই, ব্যাট শিখতে কোচিং লাগে না, নিজের নিজের ইচ্ছাটাই, আমার আমি নিজে জানি এটা, নিজের ইচ্ছাটা হলো সবচেয়ে বড় জিনিস। ইচ্ছা যদি না থাকে আপনি ভ্যাট শিখতে পারবেন না, কথা বুঝছেন? আমার পরিশ্রম দেখলে আপনি অবাক হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন। জি ভাই সব বিষয়ে আসলে আমরা সবগুলা প্রোডাক্টের উপরে আহ, আমরা ম্যাথ দেখি, বাট গার্মেন্টস প্রোডাক্ট নিয়ে আসলে কখনো কোনো ম্যাথ দেখি না, প্লাস মানে এটা নিয়ে কোনো আলোচনা আমরা দেখি না, যেটা গার্মেন্টস, এখন গার্মেন্টস গার্মেন্টস আমি রিলেটেড। বলি, গার্মেন্টসে ভ্যাট নাই তো ভাই, গার্মেন্টসে তো ভ্যাট নাই, বুঝছেন? গার্মেন্টসে ভ্যাট নাই, এই জন্য এটা নিয়ে কেউ মাথা ঘামায় না, বুঝছেন? আমার ধরেন যে আমার গার্মেন্টস, আমার কোম্পানি কিন্তু গার্মেন্টসও আছে, বুঝছেন? আমাকে কিন্তু ইনভলভ করেনি, কারণ জানে যে ওখানে ভ্যাট নাই, ওটা একজন আছে, ও এগুলাতে ওই যে কি বলে এটাতে যেগুলা আসে, ভ্যাটের যে কি বলে এটা, রিফান্ড হয়, সেগুলাতে ও কাজ করে, বুঝছেন? একটু এছাড়া অন্য কোনো এখানে ভ্যাট ভ্যাট নিয়ে কোনো ঝামেলাও করে না, কোনো অফিসের লোকজন গিয়ে, ভ্যাটের লোকজন গিয়ে কোনো ঝামেলাও করে না এখানে গার্মেন্টসে, কিন্তু কথা যারা বুঝছেন? দেশে বিক্রয় করে, এই জন্য যারা তো ঝামেলা নাই। export করে, ওদের জন্য তো সমস্যা নেই, কিন্তু আবার যারা বাংলাদেশে বিজনেস করতেছে তাদের তো প্রয়োজন। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে যারা বিক্রি করে তারা তো অবশ্যই, তারা তো ভ্যাট দিয়ে বিক্রি করতে হবে, ভ্যাট দিয়ে বিক্রি করতে হবে, হ্যাঁ, সেক্ষেত্রে তারা এখানে করে, তাদের তারা মনে হয় করে, 4.3 তারা আছে মনে হয় করে, ভাই বিজনেসের। আরএমজি সেক্টরে সব আপনাকে আছে। ধরে মূলত অডিটের সময়, মানে 7 বছর আগে কিছুই বলবে না, বাট অডিটে আপনি যদি সামাল দিতে না পারেন সেই ক্ষেত্রে সমস্যা আর কি। আর তাহলে হতে পারে অডিটের সময় ধরে, অডিটের সময় অডিটের ধরে। আপনার তো আচ্ছা দেখি একেবারে আমরা, পিরিয়ডিক আচ্ছা দেখি, যেহেতু একটা কথা বলছেন, কেউ যদি থাকে এখানে, গার্মেন্টসে কেউ যদি থাকে, আমরা, আমার সাথে একজন যোগাযোগ করছে অলরেডি, বুঝছেন? শোনেন আমি বলি,
আমার সাথে অলরেডি একজন গার্মেন্টস একজন যোগাযোগ করছে, হ্যাঁ, ওনাকে আমি বলছি ভাই আপনার ওইখানে যে যে জিনিসগুলো হয় আমাদেরকে একটু শিখাইলে আমরা একটু এটা ইয়ে করতে পারবো। তো উনি বলছে, আমাকে আশ্বাস দিছে যে উনি আমাকে এগুলো ইয়া করবে, প্রোভাইড করবে। হ্যাঁ, যদি করে আমি এটা উপর স্টাডি করে ভাই এটাও আমরা গার্মেন্টস গুলো তো আলোচনা ভাই করবো একদিন। পার্সেস দেখানো হয় না, তার কারণে গার্মেন্টস গুলো তো পার্সেস দেখানো হয় না, তো অনেক প্রতিষ্ঠান পার্সেসটা দেখায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ওইটা হচ্ছে ওইটা আপনার ওইটা ওইটা পার্সেস ওইটা এন্ট্রি ওইটা করতে ওইটা গেলে দেখেন তো অনেক দেখেন। মেকানিজম আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা যার দেখায় না কারণে দেখায় না। ওইভাবে এ করেন না, ভিডিএসটা নিয়ে আর কি বেশি কাজ করা হয়। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই। যাক আমরা, আচ্ছা আমরা এখন এই যে দেখলাম যে আমরা লাস্ট চলে আসছি আমরা এখানে, যে যেটা নেট প্রয়োজনীয় সূত্র নোট 34 কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা যারা 9.1 পূরণ করেন তারা অবশ্যই কালকে অফিসে গিয়ে দেখবেন, ঠিক আছে, যে নোট 34টা কি দেওয়া আছে। সেই নোট 34টা নিয়ে আমরা কাজ করতেছি এখন। হ্যাঁ, এখানে সরাসরি লেখা আছে, এই যে দেখেন, আপনি দেখবেন যে কোনটা কোনটা যোগ হয়। হ্যাঁ, এখানে এই যে আপনার নোট এইখানে লেখা থাকবে এখানে, বুঝছেন, যে ওই নোট যোগফল যেটা মানে 4 অংশের যেটা কি বলে এটা প্রদেয় অংশ যেটা 3 অংশ। হ্যাঁ, এখানে কিন্তু সরাসরি লেখা থাকে এখানে। আর রিয়াতের যেটা ঘর আছে সেটা লেখা থাকবে টোটালি, যেটা এক কথায়। ওখানে কিন্তু ওই যে নোট যেটা দেওয়া আছে আমি দেখাচ্ছি এখানে, ওই ইয়েকে যখন দেখাবো তখন দেখাচ্ছি। তো এই যে দেখেন, প্রদেয় মূসক আমার কত ছিল, 1,46,925 টাকা। রিয়াত কি পাবে? রিয়াত তো নাই, আছে? টাকা কিন্তু ভ্যাট দিয়ে আসছি। হ্যাঁ, রিয়াদ যেহেতু পাবো না, 1,80,000 টাকা কিন্তু রিয়াদ আমার ওইখানে পাওয়ার কথা ছিল, কিন্তু 7.5% হওয়ার জন্য আমি পাচ্ছি না। এই জন্য এখানে 0 প্লাস বৃদ্ধিকারী সমন্বয়, এই যে বৃদ্ধিকারী সমন্বয় 51,975, সেটা কোনটা কোনটা হয়েছে, 3,000 টাকা ভাড়া আর 48,975 টাকা, ওই যে 2.5% যে বিদেশটা বেশি